প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। প্লিজ না, আমার ভীষণ লজ্জা করছে। হয়েছে হয়েছে আপু, আর না জ্বালাই। এরপর বেশিক্ষণ এভাবে পানি গায়ে ভিজিয়ে রাখলে যদি জ্বর আসে, ভাইয়া কিন্তু খুব রেগে যাবে। করছি। হিয়াকে গোসল করিয়ে নিয়ে এসে রুমে বসিয়ে দিয়ে এবার সবাই এক এক করে নিজেদের মতো ফ্রেশ হতে থাকে। এদিকে হিয়া তোয়ালে দিয়ে নিজের চুলগুলো মুছতে মুছতে দাঁড়িয়ে যায় রুমের বারান্দায়। গ্রিল ধরে দাঁড়িয়ে হিয়া তাকিয়ে থাকে বাইরের দিকে। ছাদের উপর এখনও হালকা মিউজিক বাজছে। নিচে চলছে ক্যাটারিংয়ের লোকগুলো বড় বড় ডেক্সি আর গামলা নিয়ে দৌড়াদৌড়ি। এদিকে বাড়ির মধ্যে সব আত্মীয় স্বজন কোথায় ঘুমাবে তাই নিয়ে চলে সবার হুড়োহুড়ি। হিয়ার কাছে এই সব কিছু একটা রঙিন কোনো স্বপ্নের মতো লাগতে শুরু করে। তার জীবনেও যে কখনো এরকম হাসি মজা নাচ গান রঙের ছড়াছড়ি হবে, এটা সত্যিই তার কাছে এখন অবিশ্বাস্য মনে হয়। মা বাবা, দেখছো আজ আমি কতটা খুশি। যেই হিয়ার একটা সময় কেউ ছিল না, আজ তোমাদের সেই হিয়ার চারপাশে মানুষের কোনো অভাব নেই। আজ আমার একটা নিজের সংসার আছে মা, তুমি দেখছো? সেই সংসারের পথে কাল আমি আরও এক ধাপ এগিয়ে যাব মা। তুমি আর বাবা মিলে আমাকে অনেক অনেক দোয়া করিও। আমি যেন এই সংসারের প্রতি আমার দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি। আমার দ্বারা কখনো যেন এই পরিবারের কেউ অসম্মানিত না হয় বা কষ্ট না পায়। আর এই মানুষটাকে যেন আমি সারা জীবনের যতটা ভালোবাসা আছে সব দিতে পারি। দরকার হলে নিজের সব কিছু ত্যাগ করেও যেন আমি এই মানুষটাকে সুখে রাখতে পারি। হিয়ার ভাবনার মাঝে হঠাৎই কোথাও তেও যেন সে দুম করে হিয়ার কোমর চেপে ধরে। মুহূর্তে হিয়া থমকে যায়, গ্রিলটা আরও শক্ত করে চেপে ধরে রাখে। উজান আঁচলের ফাঁক দিয়ে হিয়ার কোমর জুড়ে এক গাদা হলুদ লেপটে দিতেই হিয়া কুকড়ে ওঠে, চোখ মুখ বন্ধ করে ফেলে। তোমার কোমরটা এত সুন্দর কেন হিয়া পাখি? কি নরম তুলে, সারাক্ষণ ধরে রাখতে ইচ্ছে করে। এই লোকটা এত কেন অশ্লীল, কিচ্ছু মুখে আটকায় না। আরে ওনার মাঝে লজ্জা না থাক, আমার তো আছে। এনার এইসব কাজ যে আমি লজ্জায় মরে যাই, উনি কি সত্যিই বুঝেন না? হিয়া কিছু বলছে না দেখে উজান হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে হিয়ার কোমরে এবার আরও জোরে চেপে ধরে। বলছিলাম না সেজে গুজে সবার আগে আমার কাছে আসতে, আসনি কেন? এখন এটা তোমার শাস্তি। তাই না? আমি এখন গিয়ে মাকে বলবো সব হলুদ তুলে কোথাও লুকিয়ে রাখতে। একবার ঝিনুক, একবার শ্রাবণ, এখন আবার আপনি। মানে কি চাইছেন কি আপনারা শুনি? আমাকে ইচ্ছে মতো হলুদ মাখিয়ে দেবেন আর আমি ওগুলো তুলতে গিয়ে আবার পানি নাড়াবো, আর পানি নেড়ে নেড়ে ঠান্ডা লাগিয়ে অসুস্থ হয়ে পড়বো? বালাই শার্ট, আমি থাকতে আমার পিছুটা অসুস্থ হতে পারে নাকি? সেই তো দেখি, ছাড়ুন এখন, কেউ এসে যাবে, একটু বুঝুন। বুঝলাম, কিন্তু তার আগে একটু না উজান, ধ্যাত, আপনি খুব অসভ্য। যা ইচ্ছে বলো গিয়ে, আমি যেন শোনার জন্য বসে আছি। তবে রে, আপনার এসব ফাত্রামি আমি এবার বের করছি। মা, তুমি কখন আসলে? কিছু লাগবে তোমার? হিয়ার মুখে মা কথাটা শুনে উজান ভয়ে হিয়াকে ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে আমতা করতে শুরু করে। এদিকে হিয়া ফিক করে হেসে দিয়ে উজানের হাতের নিচ দিয়ে বেরিয়ে এক দৌড়ে অন্য রুমে ছুটে যায়। আমাকে বোকা বানানো তো বারবার। কাল থেকে তোমার এই উড়ন্ত পর আমি বের করছি, থামো শুধু। পরের দিন দুপুরের দিকে হিয়াকে নিয়ে সবাই পার্লারে যায়। গিয়ে হিয়াকে বউ সাজিয়ে সবার আস্তে নিলে তখন ঘড়িতে বিকেল 6টার কাছাকাছি। একটু পরে সন্ধ্যা নামবে, রাতের দিকে হবে বিয়ে পড়ানো। এদিকে উজানকে শেরওয়ানি পরে বরের সাজে সাজিয়ে দিয়ে সব ছেলে মিলে নিজেরাও সাজতে শুরু করে। আর মেয়েরা তো পার্লার থেকে সেজেই এসেছে সবাই, তাই তাদের এখন আর সাজার কোনো ঝামেলা নেই। সবাই এখন ব্যস্ত কী করে বরের জুতা চুরি করে কত টাকা দাবি করা যায় তারই ফোন দিয়ে আটতে। শোনো আপু, স্টেজের উপর উঠলে কিন্তু ভাইয়া জুতা খুলতে চাইবে না। সে না চাক, কিন্তু আমাদেরকে এই টেকনিকটা ফলো করতে হবে। কোনটা? আমি দাদিকে বলে দিচ্ছি। দাদি, তুমি গিয়ে বলবা তুমি এখন ভাইয়ার পা সোনার পানি দিয়ে ধুয়ে দিবা। এটা তোমাদের বাড়ির পুরনো কালচার। দাদিকে তো আর ভাইয়া না করতে পারবে না,
তারপর ভাইয়া যখন জুতোটা খুলবে অমনি সুযোগ বুঝে টপ মারতে হবে, বুঝলা? কিন্তু দাদি এই কাজটা করতে কেন রাজি হবে? আরে দাদিকে বলেছি, যা টাকা আসবে তার 20% শেয়ার দাদিকে দেব, বুঝো না? যাক, 80% আসলে অনেক লাভ হবে। হাত ধুয়ে দেওয়ার সময় তো আরেক দফা হামলা হবে আবার। উফ, আজ উজানের পকেট থেকে টাকা তুলতে তুলতে পকেট পুরো ফুটো করে দেবো। সবার হাসাহাসি গল্পের মাঝেই বাসবী এসে আবারও রাগ করতে শুরু করে। ফাঁক পেলেই গল্প এদের, এত গল্প যে কোথায় রাখে কে জানে। এই তোদের মুখ ব্যথা হয় না? যা তো যিনি, উজানকে গিয়ে বল হিয়ার চাচুরা সবাই এসেছে। ও এসে যেন একটু ওদেরকে বলে কি লাগবে কি না লাগবে, নিজে দাঁড়িয়ে থেকে সব দেখে রাখে। আর ওরা হিয়ার সাথে দেখা করতে চাইছে এটাও বলিস। আচ্ছা মা, যাচ্ছি। আপুরা তোমরা কন্টিনিউ করো, আমি এক্ষুনি আবার ব্যাক করছি। জিনিয়া উজানকে সব বলতেই উজান এসে হিয়ার চাচ্চুর বাড়ির সবাইকে ঠিকমতো আপ্যায়ন করে হিয়ার সাথে কথা বলিয়ে দিতে হিয়ার রুমে আসে। দরজাটা এবার আলতো করে ঠেলা দিয়ে খুলে হিয়ার দিকে চোখ পড়তে নিজের সব হুঁশ হারিয়ে ফেলে উজান। এটা কে? হিয়া? এটা কি সত্যিই তার হিয়া পিচ্ছি? বিছানার এক পাশে ফোন হাতে দাঁড়িয়ে আছে হিয়া। পরনে লাল টুকটুকে বেনারসি, মাথায় লাল কারুকার্য করা ওড়না, হাত ভর্তি লাল সোনালি চুড়ি, গলায় ভারী গহনা, নাকে টানাটাও ইউনিক ডিজাইন, কান পর্যন্ত টেনে দেওয়া। ঠোঁটের লালগুলো হিয়ার মুখে লজ্জা লাল আভা, কপালের লাল টিপ। এজন্য হিয়া না, আজ উজানের সামনে দাঁড়িয়ে আছে এক অনন্য সুন্দরী কেউ, পরীদের দেশ থেকে নেমে আসা একটা লাল টুকটুকে পরী। হুম, ওভাবে দেখো না, চোখ বেরিয়ে আসবে ভাইয়া। জিনিয়ার কথায় উজানের হুঁশ ফেরে। উজান হ্যাঁ হুম করতে করতে নিজের হুঁশে ফিরে আসে। জিনিয়া ফিক করে হেসে দিয়ে চলে যায়। উজান এসে হিয়ার সাথে ওর চাচ্চু আর তার সাথে আসা চাচির কথা বলিয়ে দিয়ে একটু কাজে আবারও বের হয়ে আসে। চাচু এসে হিয়ার মাথায় হাত বুলিয়ে দোয়া দিল। চাচি আবার এদিকে হিয়ার এই হাইফাই অবস্থা দেখে মনে পড়ে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। চাচু, দাদু আসলো না? উনি আসতে চাইছিল মা, কিন্তু কি মনে করে যে আবার মানা করে দিল। ওসব ছাড়ো, আজকে তোকে এভাবে দেখে আমার যে কি ভালো লাগছে মা, তোমাকে সে কথা আমি ভাষায় বোঝাতে পারবো না। এটা তোর জন্য আমার তরফ থেকে। জানি এটা খুব তুচ্ছ একটা জিনিস, তুই যা পড়ে আছিস তার সিকিভাগও সোনা বুঝি এখানে নেই, তবুও তোর চাচুর যেটুকু সামর্থ্য আমি তাতেই। চাচু বলতে গিয়েও কেঁদে ফেলে। চাচুর সাথে হিয়াও চোখ দিয়ে পানি বের করে ফেলে। এই 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 একদম কাঁদবি না, এসব মেকআপ নষ্ট হয়ে যাবে তো নাকি? তুমি খুব খারাপ চাচু, খুব। তুমি ভাবলে কি করে? এটা একটা সামান্য জিনিস আমার কাছে। তুমি আজ কিছু আমাকে না দিলেও যে আমার কোনো মন খারাপ থাকতো না চাচু। তুমি আজ এসেছো, আমি এতেই অনেক খুশি, বিশ্বাস করো। জানি মা, এখন চুপ আর কাঁদিস না। দেখি আর এটা তোর দাদু তোর হতে দিতে বলেছে, আর বলেছে এটা দিয়ে তোর বরকে কিছু কিনে দিতে। এসবের কোনো দরকার ছিল না চাচু। চুপ, আর কথা হবে না। তবে তোর বরকে কিন্তু আমি আগেই বুঝিয়েছিলাম, সে তোকে খুব ভালোবাসে। দেখতাম তোর বর কেমন তোকে আর শ্রাবণকে আগলে রাখতো। চাচু, উনি খুব ভালো একটা মানুষ। শ্রাবণকে তো নিজের বাচ্চা হিসেবে মেনে নিয়েছে, জানো তুমি। আজ ভাই আর ভাবি বেঁচে থাকলে ওরা খুব খুশি হতো মা, খুব খুশি হতো। ওদের দোয়াই আজ আমি এত সুখে আছি চাচু। ওরা না থেকেও আজ আমি ওনাদের দোয়াতে এত ভালো আছি। হিয়ার চাচ্চুর মাঝে কথা চলাকালীন উজান কাজী সহ রুমে আসে। চাচু বিয়েটা দেনমোহরটা কত করব? একটু যদি ওনাদের বলে দিতেন, ওনারা কাবিননামা লিখবে তো, তাই জন্য। আমি কি করবো বাবা, তুমি আর হিয়া এর আগে বিয়ের সময়। ওটা বাদ দিয়ে আজ আবার সব নতুন করা হবে চাচু, তাই আপনি বলুন আপনারা কথা করতে চান। আমি কি বলি হিয়া মা, তুমি বলো, তোমার পাওনা যেহেতু এটা। চাচু, আমি একটু ওনার সাথে আলাদা কথা বলতে চাই। ঠিক আছে মা, যেটা তোমার ইচ্ছে। উজান হিয়াকে নিয়ে এদিকে রুমে আসলে বাকি সবাই এদিকে নিজেদের মতো কথা বলতে থাকে। কি হয়েছে, এভাবে আড়ালে রাখলে কেন? উজান, আমার না কোনো দেনমোহর চাই না। আপনি আমার পাশে এভাবে থাকলেই আমার হবে। ওসব টাকা পয়সা নিয়ে আমি কি করব? তোর বোকামে, ওটা তো তোমার অধিকার। না, আমি আপনার থেকে দেনমোহর নেব না। এমনিতেও
কাল মা আমার জন্য শাড়ি আর গহনা কিনে অনেক টাকা খরচ করে ফেলেছে, এখন আবার এসব। আরে পাগলি, ওটা আর এটা এক নাকি? আচ্ছা, এই দেনমোহরের টাকাটা মোস্ট ইম্পর্টেন্টলি কেন নেওয়া হয় বলো তো? যাতে ভবিষ্যতে কখনো আমাদের ছাড়াছাড়ি হয়, তাহলে আমি সেই টাকাটা তোমায় ফেরত দিয়ে তবে ডিভোর্স দিতে পারবো, তাই তো? হ্যাঁ, এটা একটা কারণ, কিন্তু আপনি সত্যি আমাকে দেনমোহর দিতে চান তো? তাহলে আমি দেনমোহর হিসেবে যা চাইবো আপনি তাই দিবেন আমাকে। আচ্ছা বলো কি চাই? দেনমোহর হিসেবে আমার আপনাকেই চাই। যদি কখনো বিচ্ছেদও আমাদের মাঝে আসে, তাহলে তার বিনিময়ে যেন আমি এই আপনাকেই পাই। হিয়ার কথা শুনে উজান খুশি হয়ে হিয়াকে কোলে নিয়ে ঘুরতে শুরু করে। উজান কি করছেন? পড়ে যাব তো আমি। পাগলি রে পাগলি, আমাকে শিকল পরিয়ে রাখার বুদ্ধিটা তো খুব জোশ আপনার। তাই পাগলি একটা, সারাক্ষণ শুধু বদ বুদ্ধি। আসো এখন। উজান হিয়াকে নিয়ে এসে বসিয়ে দিয়ে কাজীদের ডেকে অন্য রুমে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দিতে থাকে। সব বুঝে নিয়ে লেখালেখি যা আছে সব করি। এবার বরার বউকে এক জায়গায় বসিয়ে দিয়ে ডাকা হয় বিয়ে পড়াবার জন্য। নিয়ম মতো উজান হিয়া একটু দূরে বসে আছে। কাজী প্রথমে কাবিরনামা পড়ে হিয়ার দিকে কবুল বলে নিয়েই উজানের দিকে আসে। এবার হয় একটু ভিন্ন কাজ। হিয়ার ক্ষেত্রে কাবিরনামাটা ঠিক থাকলেও উজানের ক্ষেত্রে এটা একটু অন্যরকম হয়, লিখে আনা হয়, যা কিছুটা এরকম। আমি সমরেশ শাহরিয়ারের বড় পুত্র উজান শাহরিয়ার, মোজাফফর আহমেদের একমাত্র সুযোগ্য কন্যা হিয়া মুদাসির আহমেদকে 100 কোটি 1,01,000 টাকা দেনমোহরে আনায় আজ থেকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। তার সাথে তার ছোট ভাই শ্রাবণ আহমেদকে নিজের ছেলে হিসেবে সম্পূর্ণরূপে গ্রহণ করে তার সারা জীবনে যাবতীয় সকল দায় দায়িত্ব নিজের কাঁধে বহন করার অধিকারবদ্ধ হলাম। উজান কবুল বলতেই সবাই দোয়া পরে মিষ্টি বিলাতে শুরু করলো সবার মাঝে। এদিকে সবার মাঝে এই কাবিননামা নিয়ে চললো হাজারটা কথা। এটা আবার কেমন কাবিননামা? এরকমভাবে হয় নাকি বিয়ে? বাড়ির অনেকেই উজানের এই এক্সট্রা আধিক্যতা সহ্য করতে পারছিল না। কেউ বা বলছিল ওদের ব্যাপার আমাদের কি। ভিন্ন জনের ভিন্ন মত, সবার কথা কেউ পাত্তা না দিয়ে হিয়া খুশিতে চোখ দিয়ে ধোপাটা পানি বের করে ফেলতেই শ্রাবণ এসে গপ করে হিয়ার কোলে উঠে পড়ল। আমার মিষ্টি বুবুটা একদম একটা পরীর মতো লাগছে আজকে। শ্রাবণ হিয়ার নাকের বড় টানাটা নিয়ে খেলতে শুরু করলো। এমন সময় কাজের সাথে উজান এসে হিয়ার সামনে দাঁড়ালো। জীবনে অনেক বিয়ে পড়িয়েছি, আজ প্রথম এরকম বিয়ে দিলাম। দোয়া করি অনেক সুখী হো তোমরা। এই ভালোবাসা যেন সারা জীবন তোমাদের অটুট থাকে। দোয়া করবেন আমাদের তিনজনের জন্য। তোমরা কথা বলো, আমি আসছি। কাজে চলে যেতে উজান হিয়ার চোখের দিকে তাকিয়ে দেখে হিয়া অপলক একটা নিষ্পাপ চাহনি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে হাজারটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। উজান আপনি? 100 কোটি টাকা তো কখনো তোমার এই অধম হাজব্যান্ডের হবে না, যেটা দিয়ে সে তোমাকে ছেড়ে যাবে। তাই কাবিননামাটা আমাদের সম্পর্কের শিকল হয়ে থাক, যাতে কখনো আমি চাইলেও টাকার অভাবে তোমার থেকে দূরে যেতে না পারি, আর না তুমি আমার থেকে। কারণ এখানে স্পষ্ট লেখা আছে, শ্রাবণ এখন থেকে আমার বাচ্চা, তাই তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না মিসেস হিয়া মুদাসির আহমেদ। হিয়া ওর উত্তর কি দিবে বুঝতে পারে না। এত সুখ সইবে তো তার কপালে, কেন এই মানুষটা তাকে এতটা ভালোবাসে? এই যা, আয়না কাজ তো হলো না। আমি তো শ্রাবণকে ছেলে হিসেবে গ্রহণ করে কবুল বললাম, কিন্তু শ্রাবণ যে আমাকে বাবা হিসেবে গ্রহণ করলো কি না সেটা তো জানা হলো না। এখন আয় পুচকো, এদিকে দেখ। কি? আমি বুবুর নাকের দুলটা নিয়ে খেলছি না। খেলা পরে হবে, আমি এখন যা বলবো শুধু আমার উত্তরে কবুল বলবি, ঠিক আছে? বলো। ওয়েট, ক্যামেরাটা অন করি। ক্যামেরা অন করছেন কেন এবার? আরে প্রমাণ রাখছি না, যদি কখনো শ্রাবণ বড় হয়ে বলে আমি ওর বাবা না, তখন? পাগল আপনি? হ্যাঁ পাগল কেন, এটা তুমি আগে জানতে না বুঝি। দেখি শ্রাবণ, বলতো এবার। আমি শ্রাবণ আহমেদ আজ থেকে উজান শাহরিয়ারকে মনে প্রাণে নিজের বাবা হিসেবে গ্রহণ করলাম। বল কবুল। দেখ বুবু, আমাকেও কবুল বলতে বলছে। আরে বল না। বলছি কবুল 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 কবুল। শান্তি। ওইটা আমি এক্ষুনি আসছি, ববুর কোল থেকে একদম কোথাও যাবি না, আসছি আমি। উজান দৌড়ে একশোটে কাজের কাছ থেকে কাবিননামাটা নিয়ে এসে তার এই ছোট্ট ফাঁকা জায়গায় লিখে দেয়, আমি শ্রাবণ আহমেদ আজ থেকে উজান শাহরিয়ারকে মনে প্রাণে নিজের বাবা হিসাবে গ্রহণ করলাম। শ্রাবণ, এই পেনটা ধর আর এখানে একটা নিজে সাইন কর। লিখ শ্রাবণ আহমেদ, একদম কাড়াকাড়ি করবি না। আপনি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন?
এই চুপ তো তুমি, এই লেখ না তাড়াতাড়ি। শ্রাবণ পেনটা নিয়ে ওই লেখাটার নিচে নিজের একটা নাম লিখে সাইন করে দিয়ে আবারও হিয়ার নাকে টানাটা নিয়ে খেলতে শুরু করে। সব দিক দিয়ে তুমি এখন বন্দি আমার কাছে হিয়া পাখি। আপনি এত কেন ভালোবাসেন আমাকে? আপনি এত কেন ভালোবাসেন আমাকে? না, এটা আজ থেকে তোমার কাছে থাকবে। এটা শুধু কাবিন নামা না হিয়া, এটা আমাদের দুজনের অঙ্গীকার নামা, যাকে সুন্দরভাবে হাঁকলে রাখা দায়িত্ব আমি তোমায় দিলাম। আমি কথা দিচ্ছি, আমাদের এই অঙ্গীকারনামা আমি আজীবন আগলে রাখবো, যত্ন দিয়ে ভালোবাসায় ভরিয়ে দেব। আমাদের অঙ্গীকার নামা। হিয়ানের অঙ্গীকারনামা। বিয়ে পড়ানোর পর নিয়ম করে উজান আর হিয়াকে নিয়ে আসা হয় স্টেজের উপরে। চলে সবার সাথে তাদের আলাদা আলাদা ফটোশ্যুট। যে যেভাবে পারছে ছবি তুলছে, যেন ছবি ওঠানোটাও বিয়ের একটা অনেক বড় দায়িত্ব। ছবি ওঠানো শেষ, এবার আসে সেই কাঙ্ক্ষিত সুবর্ণ সুযোগ, বরের জুতো চুরি করা। দাদিকে দিয়ে টেকনিক খাটিয়ে খুলে নেওয়া হয় উজানের জুতো। দাদি আম্মাও তো যেন ভালো অভিনয় করতে জানে, কে জানতো। একটা বড় গামলায় উজানের পা দুটো পানিতে ডুবিয়ে উনি ওনার হাতের সোনার চুড়ি দুটো খুলে সেটাকে প্রথমে পানিতে ভিজিয়ে নেয়। তারপর উজানকে বলে এই সোনার পানিতে নাকি এখন উনি উজানের পা ধুয়ে দিবে। ব্যাপারটা তো উজানের বেশ ইন্টারেস্টিং লাগে। সে তো খুশি মনে নিজের জুতো খুলে সবার সাথে তাল মিলিয়ে পা দুটো পানিতে ডুবিয়ে দেয়। আর এই সুযোগে সব মেয়েদের গ্যাং জুতো নিয়ে লেদুর। কি হলো কেসটা? উজান হিয়া কারোরই প্রথমে ব্যাপারটা বুঝে আসে না, এরা আবার একরকম দৌড় দিল কেন। এদিকে দাদি তো দাদির মতো কাজ করে ফুরুত। শেষে গিয়ে এবার স্টেজ থেকে ওঠার সময় শাহরিয়ার সাহেব খেয়াল করেন তার পায়ের জুতো নেই। তার মানে কি তখন সন্ধিরা? উজান রাগে চোখ দুটো ছোট করে কপাল কুঁচকে ভাঁজ করে নিলেও হিয়া মুখ টিপে টিপে হাসতে শুরু করে। হোয়াট দ্য সন্ধি, আয় জিনিয়া, সন্ধি, ঝিনু, কোথায় তোমরা? আমি ডাকছি না। উজানের ডাকে সবাই 32 পাটি দাঁত বের করে হেলে দুলে খিলখিল করে উজানের সামনে সে লাইন করে দাঁড়িয়ে যায় আর শুরু করে সবার টান দেওয়া টানা টানা ন্যাকা সব কথা। ইয়েস জিজু, ডাকছিলেন আমাকে? ইয়েস চালি সাহেবা, ডাকছিলামই তো। আমার জুতোগুলো একটু সুন্দর মতো আমাকে এনে দেওয়া যাবে কি এখন? উজানের কথা যেন সবাই আকাশ থেকে পড়লো। জুতা আনতে হবে মানে? জুতো আবার কি জিনিস? জুতা? কিসের জুতা দুলা ভাই? কিসের জুতা? এই একটু আগে আপনারা আমার জুতা নিয়ে যে দৌড় দিলেন, আমি সেই জুতার কথা বলতেছি ছোট বউ। ইস যা, আমি তো লজ্জাই পেয়ে গেলাম। এত অসভ্য কেন আপনি? এই লিও বললে আমি ছুটি উঠে কত লজ্জা পাও। এই বড় বউ, তুমি একটু শিখাতে পারো না কিভাবে তো লজ্জা পাইতে হয়? চটিটা নিয়ে আয়। দেখছি তো, আর শিখছিও। এই ঝিনুক, কি হচ্ছে কি? ওসব রং ঢং রেখে আসল কথা বল। তা জিজাজি, এখন আপনার এই এতগুলো ছোট বউয়ের খুশি করার জন্য যদি কিছু বকশিস দেওয়া যায়, ব্যাপারটা কিন্তু মন্দ না, তাই না? বলুন। আচ্ছা, এই ব্যাপার। কিন্তু এখন যে আমার কাছে আপনাদের খুশি করবার জন্য সেরকম কিছুই পকেটে নেই। এই খুশি করাটা না হয় পাওনা থাক কালকের জন্য। ছোট রাখাচ্ছি পাওনা বেটা, তুই দেনভর করিস কোটি টাকার, আর এখন বলছিস আমার পকেটে কানাকড়িও নেই? মানে নেকামি দেখলে যেন গা পিত্তি জ্বলে যায়। আরে ওটা তো জাস্ট একটা। তোমার ওই জাস্ট ফার্স্ট তুমি তোমার কাছে রাখো ভাইয়া। এখন জুতা পাইতে হলে টাকা দাও, টাকা। আরে সত্যি বিশ্বাস কর, আমার কাছে এই মুহূর্তে কিচ্ছু নেই। আচ্ছা তোরা জুতোটা দিয়ে যা, আমি বুথ থেকে টাকা তুলে এনে তোদের দিচ্ছি, প্রমিস। আহা হা হা, তুমি বললা আর আমরা সুসুর করে তোমাকে জুতো এনে দিলাম, তাই না? বেশি কথা না বলে টাকাটা দে। ওইদিকে কিন্তু তোকে তোর মা ডাকছে। হ্যাঁ, এখন তুই যদি টাকা না দিয়ে জুতো না পরে এভাবে খালি পায়ে খাবারের ওখানে যাস, তাহলে সেটা একান্তই তোর ইচ্ছে, আমাদের কি? চাচি যখন দিয়ে দিন না ওদের কিছু টাকা। হ্যাঁ তুমি চুপ করো তো, ওদেরকে আমি চিনি না মনে করছো? এখন জুতো নিয়ে টাকা চাইছে, পরে যখন খেতে বসবো তখন আবার টাকা চাইবে, আবার রাতে রুমে নিয়ে যাওয়ার সময় টাকা চাইবে। ওদের জানো তুমি? ওসব ফিসফিস বন্ধ করে টাকাটা দিন, নয়তো জুতো জোড়া নিলামে উঠবে কিন্তু। নিলামে উঠবে? আর এমন দামে নিলামে উঠবে না, তুই নিজেও শক্ট হয়ে যাবি। সবার জোরাজোরি ধমকানি, খাবারের ওদিক থেকে উজানের মার তারা, সব মিলিয়ে উজান বাধ্য হয় শিরনের পকেট থেকে মানিব্যাগ বের করে 1000 টাকা দুটো নোট গুনতে। ওইসব 1-2 দিয়ে হবে না মামা, 10 ফেলো, 10। তোরা চাইতে থাক, আমি এই 2-এর বেশি 1 টাকাও দেবো না।
হ্যাঁ গো, তুমি এরকম করতে পারবা? আমরা এতগুলো তোমার ছোট্ট বউ, এই 2000 কি হবে আমাদের? তার উপর তোমার এই বোনগুলো তো আছে, একটু বাড়াও না প্লিজ। আমার ছোট বউটা কিউট করে বললো, তার জন্য এক্সট্রা 500 টাকা। খুশি? মাত্র 2500। তোর টাকা তুই তোর কাছে রাখ, লাগবে না তোমাদের টাকা। আর না লাগবে তো জুতো পরা। যা গিয়ে খালি পায়ে গেস্টদের আপ্যায়ন কর। চাচ্ছি যখন দিয়ে দিন না, এমন তো না যে আপনার কাছে সত্যি টাকা নেই। কোথায় তুমি আমার হয়ে না না করবে উল্টে তুমি ওদের উস্কে দিচ্ছ? সত্যি হিয়া? না, আমি তো শুধু, আর তো কখনো ওরা এই সুযোগটা পাবে না, তাই না? এজন্য তো আমি বলছি। আমি কি চাই বলুন আপনার টাকা নষ্ট হোক? তা তো আমি দেখতেই পাচ্ছি। উজান আর হিয়ার কথার মজায় ঝিনুক ঝড়ের গতিতে ছো মেরে উজানের হাত থেকে মানি ব্যাগটা ছিনিয়ে নেয়। আর এ নিয়ে একটা বিশ্বজয়ের হাসি দিল। মানি ব্যাগটা খুলতেই সবার মন খারাপ হয়ে যায়, কারণ মানি ব্যাগে যেই 5 থেকে 7-এর মতো টাকা ছিল সব তো উজান গুনতেও হাতে নিয়েছিল। বেশি পাকামো করলে যা হয়, আমি আর দেবো না টাকা। এখন ওই মানি ব্যাগ নিয়ে গেলেও যাও, আমি এখন দেবো না। সরি জিজু। রাখ তো তোর সরি, লাগবে না তোর সরি। এই দেখ আমি কি পেলাম তোর মানিব্যাগ থেকে, তোর এটিএম বুথের কার্ড। এখন কার্ড আমাদের, টাকাও আমাদের, বুঝলে সোনা? একেবারে থল, বুথ থেকে টাকা তুলতে পিন লাগবে। পিন জানা আছে তোদের কারো? জানে নেই তো। ধুর, ঝিনু কাপড় আনলে তো। মানি ব্যাগ টানার কি ছিল? হাত থেকে টাকাগুলো কেড়ে নিলেই তো হতো। ধুর, এখন এই কার্ড দিয়ে কী করবো? আন্ডা ভাজবো? এমন সময় শ্রাবণ কোথা থেকে এসে ফিক করে হেসে দেয়। আমি জানি ভাইয়ার ওই বড় টিপাটিপি করা মোবাইলের পিন কত। হ্যাঁ হ্যাঁ। শ্রাবণের কথা যেন সন্ধিরা সবাই প্রাণ ফিরে পায়। ইস, এই মরুভূমিতে পিন নামক বৃষ্টিটারই তো দরকার ছিল। সবাই মিলে গপ করে শ্রাবণকে ধরে কোলে করে অন্য রুমে নিয়ে এসে ঘিরে ধরে আর শ্রাবণকে বাগিয়ে বগিয়ে পিন কি সেটাই জানতে চায়। এদিকে তো হিয়া উজানের এই নাস্তানাবুত অবস্থা দেখে হেসে হেসে খুন। এত হাসার কিছু নেই, কার্ডে শুধু 1,500-এর মতো কিছু টাকা আছে। হিয়া মুদ্দাসির ওই বাঁদরের দলগুলো কার্ড না নিয়ে এই 2,500 টাকা দিলেই বরং লাভ করতো। রাত তখন 10:30। অধিকাংশ গেস্টদের খাবার দাবার শেষ হয়ে আসার পথে। বাড়ি থেকে এখন আস্তে আস্তে লোক সংখ্যা কমছে। আরও কিছু গেস্ট আছে যাদের জন্য আরেক টেবিল বসলেই এনাফ হবে। হিয়ার চাচুদের খাবার দাবার শেষ হলে উনি আর কিছুক্ষণ থেকে উজান আর হিয়ার সাথে যাওয়ার সময় বিদায় নিয়ে বাড়ি ফিরে আসেন। এদিকে উজান আর হিয়াকে খাওয়াতে নিয়ে এসে এবার শুরু হয় মেয়েদের আরেক দফা আবদার। তারা তো এখন উজানের হাত ধুয়ে দিয়ে উজানের পকেটে যে বাকি টাকাটা আছে সেটা পুরো ঝেপে নিতে প্রস্তুত। ভাই মাফ কর ভাই, অসম্ভব রকমের খিদে লেগেছে আমার। প্লিজ আগে এখন কি একটু শান্তি মতো খেতে দে। আমাদের টাকা না দিয়ে তুমি শান্তি মতো খাবা, খুব শখ না তোমার? এগুলো কীরকম নিয়ম ভাই? আমি কিন্তু আমার মার কাছে গিয়ে তোদের সবার নামে নালিশ করবো সন্ধি। যাও গিয়ে করো। মা, তোমার কচু শুনতে হলো। দাঁড়াও, আমি ডাকছি মাকে। মা, মা, ও মা, মা, দেখো না ভাইয়া টাকা দিতে কিপটামি করছে। মা! মান সম্মান সব ডুবাবি না কি জিনি? আস্তে। তাহলে টাকা দাও। আচ্ছা দেবো, হাতটা ধুয়ে দাও আগে। টাকা যদি নিয়ে পালিয়ে যাও। আচ্ছা দিচ্ছি, কিন্তু আমাদের সাথে কোনো চালাকি করলে না তোর অবস্থা 13 অবস্থা করে রাখবো। উজানের হিয়াকে ঘিরে বসা রূপম, সাব্বির, তুষার সবাই এবার উজানের হয়ে ফোরন কাটতে শুরু করে। শুধু ওরকম পানি দিয়ে হাত ধুয়ে দিলে হবে না, সাবান আনো সাবান। যে না হাতের চেহারা, তার জন্য আবার আনো পেয়ারা। পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে দিচ্ছি, এটা ভাগ্যর। তাহলে তো আমরাও ভাবির হাত ধুয়ে দিয়ে টাকা চাইতে পারি, মিস মেহতাউল আহমেদ সন্ধি ভাবি। এই রুল শুধু বরের ছোট্ট বউদের জন্য, তোমাদের অকর্মার ঢেকিগুলোর জন্য না। অত শত বুঝি না, যাও গিয়ে সাবান নিয়ে আসো, না হলে টাকার পরিণামও কমানো হবে না, বুঝলা? যা তো ঝিনুক, সাবান নিয়ে আয় দেখি, তারপর এই বজ্জাতটা কত টাকা দেয়। যাচ্ছি, ওয়েট। এই নাও, করিনা আর সাইফ আলি খানের মতো মাতানো সুবাস লাক্স। দেখি জিজু, হাত জোড়ে একটু দুজনে একবার তুলে ধরুন তো। এই থাম থাম,
এই এ তো ছোট্ট একটা সাবান, তাও আবার দেখেই মনে হচ্ছে এটা ব্যবহার করা। না না, এটা চলবে না, ইটস রিজেক্টেড। হোয়াট? রিজেক্ট সাবান এনেছি তাও হয় না? আপু সরো তো দেখি। এই নাও, একদম নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, সাথে আমার নতুন কেনা স্যান্ডেলিনা সাবান। এবার সব সাবান শ্যাম্পু দিয়ে হাতগুলো এমন চটকে চটকে পরিষ্কার করে নাও যেন আগামী 2 দিন আর ভাইয়াকে হাত ধুতে না হয়। এই তো আমাদের সোনা ননদিনী। ইস, ছোট ভাবিদের কত দুঃখ বোঝে। সন্ধি জিনিয়ার গাল টেনে দিয়ে উজান আর হিয়ার হাত ধুয়ে দেয়। এদিকে কখন যে ফাঁকে জিনুক উজানের শেরওয়ানির পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে ফুরত হয়ে যায়। উজান কোনো কারোরই সে বোঝ আসে না। তুষার, আমার কাছে খুচরো নেই, তুই খুচরো 500 টাকা দিয়ে দে তোদের। আচ্ছা দিচ্ছি। তুষার একটা 500 টাকার নোট দিতেই সন্ধিরা কোনো ঝামেলা না করে টাকাটা নিয়ে এক দৌড়ে চলে যায়। কি হলো ব্যাপারটা? সন্ধিরা সামান্য এই 500 টাকা নিয়ে নিল এত সহজে, কিচ্ছু বলল না। উজানের সন্দেহ হওয়াতে উজানের পকেটে হাত দিয়ে থওয়া হয়ে যায়। এ যা, এর মধ্যে ওর সব ছোট বউগুলোর মানি ব্যাগটা ডাকাতি করে নিয়ে গেল কখন। হায় রে! উজান এই পাশ ওপাশ তাকিয়ে সবাইকে খুঁজতে থাকে, কিন্তু কারো কোনো অস্তিত্ব তো দূরে থাক, ছায়াটাও সে দেখতে পারে না। বেচারা উজান। কি হয়েছে, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। শ্রাবণের জন্য চিন্তা হচ্ছে? হ্যাঁ মানে আমি ছাড়া তো ও খায় না, ওকে ছাড়া আমিও এভাবে আগে কখনো খাইনি, তাই। আমি জানি তো, আমি আসার সময় তাই জন্য ওকে ডাকতে গিয়েছিলাম। গিয়ে তো দেখি ছেলে আমার এমন খেলায় ব্যস্ত, আমি যে ওকে ডাকছি সেটা শোনারও সময় নেই যেন ওর। তাই জীবনে কখনো এত আনন্দ এত মজা করেনি যে সে আজ করতে পেয়ে যেন নিজেকে আটকে রাখতে পারছে না। মা ওই জন্যই বললো ওকে খেলতে দিতে, তখন নাকি ওই বড় খালার বাচ্চাটাকে খাইয়ে দেওয়ার সময় খালা ওকেও খাইয়ে দিয়েছিল একটু, ওই জন্য আমি আর জোর করলাম না। আচ্ছা ঠিক আছে। এই দাদু ভাই, এই কি খুঁজছো তুমি এভাবে? কিছু না, এখানে কি করছো তুমি? এই তো তোমার চশমাটা দিতে আসলাম। ওই বড় দাদুটার সাথে কথা বলার সময় ওখানে তখন খুলে রাখলে। জানো, মুহিন আছে না, আর একটু হলেই চশমাটার উপর বসে কুটুস করে এটা ভেঙে দিত। নাও নাও, চোখে পড়ো, নাহলে আবার হারিয়ে যাবে। সমরেশ একটা দীর্ঘশ্বাস টেনে শ্রাবণকে নিজের রুমে আসতে বলে। দেখি, এদিকে আসো। তুমি তো আসতে মানা করে দিলে। এখন আসতে বলছি, এখন আসো। শ্রাবণ গিয়ে সমরেশের সামনে দাঁড়িয়ে গিয়ে হাত বাড়িয়ে চশমাটা দেয়। সমরের চোখের ইশারা শ্রাবণকে বিছানায় বসতে বলে। পাশে থাকা ওষুধ বক্স থেকে ওষুধ খেতে যাবে, কিন্তু গিয়ে দেখে সাইড টেবিলে রাখা পানির গ্লাসটায় পানি নেই। শ্রাবণ বুঝতে পেরে দৌড়ে গিয়ে সমরেশের জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। এই নাও পানি, ওষুধ খাও এখন। তোমাকে আমি বিছানায় গিয়ে বসতে বলেছি, পানি আনতে বলেছি কি? এ মা, তোমার জন্যই তো পানি আনলাম আমি। তুমি ওষুধ খাবে ওই জন্য। তুমি ওষুধ খাবে না? সমরেশ কিছু না বলে শ্রাবণের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ওষুধগুলো খেয়ে নেয়। এমন সময় হিয়া শ্রাবণের খোঁজে এদিকে আসলেই দেখে শ্রাবণ সমরেশের পাশে বসে টুকটুক করে কি সব নামতার মতো বলছে। থামাথামির কোনো নামই নেই। হিয়া ভয় পেয়ে যায়। শ্রাবণ তুমি এখানে কি করছো? বাবা মাফ করবেন, ও না একটা জায়গায় বসে থাকতে পারে না, তাই জন্য। দেখি আসো, খাবে না রাতে? আসো বলছি। আহা, তুমি ওকে সব সময় এরকম বকাঝকার মধ্যে কেন রাখো? দেখছো তো আমার সাথে আছে। কোনো সমস্যা হচ্ছে তোমার? না বাবা, আমি ভাবলাম ও হয়তো আপনাকে বিরক্ত করছে, তাই জন্য। বহু চলো, আমি এখন খাবো, খুব খিদে লাগছে। এই দাদু ভাই তুমি থাকো, আমি খেয়ে এসে আবার তোমার সাথে গল্প করছি। বাবা আপনি খেয়েছেন রাতে? হ্যাঁ, আমি তোমার চাচাদের সাথে বসে খেয়েছি। সব মুরব্বীরা ছিল ওখানে। তোমরা খেয়েছো সবাই? জি, এই মাত্র খেয়ে আসলাম। আপনি কি কাল চলে যাবেন? আর 2 দিন থেকে না হয় তারপর যেতেন। আসলে মা চাইছিল যে আপনি যদি আমরা যতদিন আছি ততদিন একটু। তোমাকে এসব ভাবতে হবে না। আমি থাকবো কি থাকবো না সেটা নিশ্চয়ই তোমাদের বলে করব না। এখন আসতে পারো। জি ঠিক আছে। হিয়া মনটা হালকা খারাপ করে শ্রাবণকে নিয়ে বাইরে এসে শ্রাবণকে খাওয়াতে থাকে। মন খারাপ হওয়াটাকে হিয়া বেশি পাত্তা দেয় না। হোক সবার যখন মন সে জয় করতে পেরেছে, একদিন হয় উজানের বাবার মনেও সে আর শ্রাবণ জায়গা করতে সক্ষম হবে। বহু মাংসটা কি টেস্ট, এটা দে না বেশি করে। হ্যাঁ করো। তোমাকে আমি বলছি না শ্রাবণ দাদু ভাইয়ের কাছ থেকে একটু দূরে দূরে থাকবা? ওনাকে দেখলে কি তোমার ভয় করে না?
হ্যাঁ হ্যাঁ, ওনাকে দেখলে ভয় কেন করবে আমার? উনি বাঘ না ভাল্লুক? সব সময় বেশি কথা। দেখি পানিটা খাও। বুবু, আমি কিন্তু আজকে দাদিমণির কাছে থাকবো। দাদিমণি আমাকে বলেছে সে আজকে আমাকে আর মুহিনকে সারা রাত এত এত গল্প বলবে। কোনো গল্প শোনা হবে না। এখন তুমি ভাত খেয়ে ঘুম দেবা, বুঝেছো? তুই যা তো, তুই একা একা আজ ঘুমো গিয়ে। আমি দাদিমণির কাছে ঘুমাবো, এটা আমার শেষ কথা। ও হরে, এটা আমার শেষ কথা। বুবুকে শাসাচ্ছেন, দেখো কেমন। একটা মায়ের লাগিয়ে দেব, তখন না বুঝবি তুই। হ্যাঁ হ্যাঁ, না না, তুই না আমার ভালো বুবু। হঠাৎ খাওয়ানোর মাঝে উজান দৌড়ে আসে, হিয়ার ধরে থাকা প্লেট থেকে একটা টিকিয়া তুলে নিয়ে খেয়ে হাত মুছতে মুছতে বলে, কি করছেন কি? পাঞ্জাবিতে ঝোলটা পড়লে কি হতো? সরি সরি। শোনো শ্রাবণ, ঘুমিয়ে গেলে আমি সবাইকে নিয়ে ছাদে যাব, তুমিও থাকবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু এই রাতে ঘুম বাদ দিয়ে ছাদে গিয়ে আমরা কি করব সবাই? কাজ আছে। তুমি শুধু যখন সন্ধিরা কেউ এসে বলবে একটু এই ফানুস দেখার বায়না করছিলে কিনা, তার উত্তরে তুমি তখন বলবে ছাদে ফানুস? সন্ধ্যা পুরো আসবে আমার কাছে কেন? বড্ড বেশি প্রশ্ন করো তুমি। যা বলছি তাই করবা। আমি কেন আপনার জন্য শুধু শুধু মিথ্যা বলতে যাব? প্লিজ হাসবা কি, আর কোনো কথা না। প্লিজ প্লিজ প্লিজ। এটাই শেষ। হ্যাঁ, এইরকম মিথ্যা বলার রিকোয়েস্ট করলে কিন্তু আমি আর কখনো শুনবো না। এই তো আমার সোনা পাখি, পরেরটা পরে দেখা যাবে। এখন তুমি শ্রাবণকে খাইয়ে মার কাছে ঘুম পাড়িয়ে দাও দেখি। অসভ্য, জানতো, আমাকে খাওয়াতে দিন। সব সময় বাজে কথা। ভার্সিটির টিচার হয়ে গেছেন এখনো, তাও ছেলে মানুষই যায় না। আর তোমার কি ভাত গিলতে এতক্ষণ লাগছে কেন? আমি কি সারা রাত প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? খাও তাড়াতাড়ি। খাচ্ছি তো রে বুবু। উফ। রাত তখন 2টোর কাছাকাছি। বাড়ির বড়রা যখন ক্লান্ত শরীরে বিছানায় মেলে দিয়েছে, ঘুমে ব্যস্ত, তখন আমাদের বড়মশাই ছাদের উপর সবাইকে ডেকে ফানুস উড়ানোর ব্যবস্থা করে। আর কথা মতো হিয়াও স্বীকার করে যে হ্যাঁ, তার আবদার রাখতে নাকি উজান এসব ফানুস উড়ানোর ব্যবস্থা করেছে। সবাই সেটা বিশ্বাস করে নিয়ে ফানুসের উড়ে চলার সাথে নিজেদের আনন্দ ভাসাতে থাকে। এদিকে সবার চোখ ফাঁকি দিয়ে উজান হিয়াকে নিয়ে আলতো করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে আসে আর ছাদের গেটে লাগিয়ে দেয় ইয়া বড় 3টে তালা। উজানের এই কাজ দেখে তো হিয়া পুরোই শকড। এই ছেলে কি সত্যি পাগল হয়ে গেল নাকি? এসব কি করছেন আপনি? তালা কেন লাগাচ্ছেন উজান? আরে চুপ। হ্যাঁ চুপ, কিন্তু এভাবে কেন? কি হবে তালা লাগিয়ে? আরে উজান তালাগুলো লাগিয়ে দুম করে হিয়াকে এসে জড়িয়ে ধরে। এমার্জেন্সি ডিউটির সময় আমি কোনো ডিস্টারবেন্স পছন্দ করি না মিসেস হিয়া শাহরিয়ার। আপনি কি পাগল? এই জন্য আপনি ওদের সারা রাত এভাবে ছাদে আটকায় রাখবেন? দরকার পড়লে তাই করবো। সাহস কত! উজান শাহরিয়ারের বাসর নাকি ওরা ভেস্তে দেবে। আজকে আবার আর তোমার বাসায় আমি কোনো প্রকার ডিস্টারবেন্স অ্যালাউ করবো না হিয়া পাখি। আপনি সত্যি একটা অসভ্য। এই অসভ্যতামির জন্য আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত। ছাড়ুন, এখন আমার লাগছে। আমার তো বেশ লাগছে। আরে উজান আর হিয়াকে কিছু বলতে না দিয়ে টুক করে হিয়াকে কোলে নিয়ে গান গাইতে শুরু করে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনা। এই রাত শুধু যে গানে, এই ক্ষণ এ দুটি প্রাণে, উহু কুজনে। এই রাত তোমার আমার। দেখুন, মা মনে হয় জেগে আছে। এখন তো অন্তত নামান কোল থেকে। ইস, কি সুন্দর করে কোলে নিয়ে আছি, সহ্য হচ্ছে না। আর কখনো শুধু কোলে ওঠার জন্য বায়না করো, দেখো কি হয়। আমাকে আপনার কোলে ওঠার জন্য কখনো বায়না করতে হয়নি। আপনি নিজে থেকেই যখন আপনার মন চায় আমাকে কোলে তুলে নিয়েছেন। আহা, নামান না এবার। উজান হিয়াকে নামিয়ে দিয়ে রুমে আসতেই বাসবের সামনে দাঁড়িয়ে যায়। মা, তুমি এখনো জেগে আছো যে? ঘুমাওনি?
আর ঘুম। আমি গল্প বলতে বলতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু এই বাচ্চা দুটো আর ক্লান্ত হয় না। একটা শেষে আরেকটা, ওটা শেষ করে আর একটা, এমন করে দাদিমণি ডেকে আবদার করে যে না শুনিয়ে আর পারি না। দেখলেন, আপনাকে বললাম শ্রাবণকে মার কাছে পাঠিয়ে দিয়েন না। কি হলো এখন? মা ক্ষমা করবেন আমার জন্য? আপনি এই সারা দিন এত কাজ করে এখনো। ধুরবোকা মেয়ে, আমি তো ঠিক করেছি তোমরা যতদিন আছো ততদিন আমি ওদের দুজনকেই নিয়ে ঘুমাবো। মহিন তো ছিলই, শ্রাবণও যে আমাকে এত আপন করে নিয়েছে এই কয়দিনে, সত্যি তা। তোরা এই সময় কোথায় থেকে আসলি? ঘুমাসনি কেন এখনো? ছাদে ছিলাম মা। ওই সবাই বললো ওরা নাকি আজ রাতে যে গল্প করবে, তাই একটু ছাদে ওদের সাথে সত্যি এই ছেলে মেয়েগুলো একদমই ক্লান্তি নেই। আমি কি একটু ওদের জন্য চা নাস্তা কিছু পাঠিয়ে দেব? দেই না, ভালো হবে তাহলে ওদের। এই মা, না না, ওরা খাবার দাবার সব কিছু ব্যবস্থা করে তবেই না উঠেছে। তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি যাও এখন গিয়ে শুয়ে পড়ো। আর মা, শ্রাবণ আবার উঠে যদি বিরক্ত করে, আপনি কিন্তু ওকে আমার কাছে পাঠিয়ে দিবেন। ও এ বাড়িতে আসার পর আমার কোনো কথা একদমই শুনতে চাইছে না। ছেলেমেয়েরা এ বয়সে এরকম দুরন্ত হবে, এটাই স্বাভাবিক মা। তুমি ওসব নিয়ে ভেবো না। যাও তোমরা ঘরে, আমি এই রান্নাঘরে সব ঠিক আছে কিনা দেখে নিয়ে ঘুমাতে যাচ্ছি। বাসবী এক ফালি হাসি উজান হিয়াকে বিলিয়ে দিয়ে নিজের শেষ কাজটুকু করতে রান্নাঘরে চলে যায়। এদিকে উজান হিয়াকে নিয়ে রুমে এসে দরজা লাগাতে যাবে, অমনি হিয়া উজানকে থামিয়ে দেয়। কি? আপনি না বললেন আপনি আগে এসে একটু ফ্রেশ হবেন? আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমার মার সাথে কিছু কাজ আছে। আমার মার সাথে তোমার কি কাজ আছে হিয়া পাখি? বিয়ের রাতে ছেলে নামে মায়ের কান ভাঙাতে যাচ্ছে বুঝি? সেটা করতে পারলে তো ভালোই হতো। একদিক দিয়ে আপনার একটু পানিশমেন্টও দরকার আছে, বুঝলেন মিস্টার উজান শাহরিয়ার? তাই না? খুব পানিশমেন্ট দেওয়া শিখে গেছো দেখছি। তোমার একটা ব্যবস্থা করতে হবে। তাই না? ব্যালকনিতে তোয়ালে নেড়ে দেওয়া আছে, ওটা নিন আর গিয়ে চুপচাপ ফ্রেশ হয়ে আসুন। আপনি বের হলে আমি যাব। এসব ভারী শাড়ি গহনা পরে একদমই আর থাকতে পারছি না, কিরকম দম বন্ধ বন্ধ লাগছে। যাচ্ছি ম্যাডাম, আমার জন্য একটা ট্রাউজার একটা টি শার্ট বের করে দিন দয়া করে। যান, আমি দিচ্ছি। উজান তোয়ালে নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। হিয়া আলমারি থেকে উজানের জন্য একটা কালো ট্রাউজার আর লাল টি শার্ট বের করে উজানকে দিতেই ওয়াশরুমে দরজা ধাক্কাবে, অমনি উজান দরজা খুলে হাত বাড়িয়ে হিয়ার হাতটা কপ করে ধরে নেয়। আরে দরজা খোলা, কি করছেন আপনি? মা আসবে, উজান ছাড়ুন। আর শোনো, আজকে দুজনে একসাথে ফ্রেশ হই। ছি, কত খারাপ আপনি। সব সময় এইসবই করতে মন চায় আপনার, তাই না? এখনো তো কিছুই করলাম না, সারা রাত এখনো বাকি আছি এমন দাসের। হিয়া উজানের থেকে ওর হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে দরজাটা ধাম করে লাগিয়ে দেয়। অন্য সবার মনে একটা গম্ভীর আর রকবাজ টাইপ অ্যাটিটিউড নিয়ে থাকে, আর আমার সামনে আসলেই শুরু হয় ওনার পৃথিবীর সব ফাতরামি। মনে তো হয় মাথাটা ফাটিয়ে দেই, অসভ্য একটা। হিয়া রাগে গটগট করতে করতে গাড় থেকে সব গহনা খুলে নিয়ে একটা বক্সে ভরে নেয়। মাথার ওনাটা খুলতে যাবে, অমনি দেখে হাজারটা সেফটি পিন লাগিয়ে রাখা। হিয়া একটা একটা করে সেফটি পিন খুলতে চেষ্টা করে, কিন্তু খুব ঝামেলায় পড়ে যায়। ইয়ামা, ডাকছিলে কি? ওড়নাটা খুলছে না? হ্যাঁ মা, আসুন না ভেতরে। মা দেখুন না, ওড়নাটা কীরকম কতগুলো সেফটি পিন দিয়ে আটকে রাখা। দাঁড়াও দাঁড়াও, অত অস্থির হবার কিছু নেই, আমি খুলে দিচ্ছি, দেখি। বাসি এসে হিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে হিয়ার মাথার ওড়নাটা থেকে এক এক করে লাগানো প্রায় 5টা সেফটি পিন খুলে দেয়। মা, শাড়ির পিনগুলোও খুলে দিন না। দিচ্ছি মা, তুমি বসো। আর মা, এই মাথার চুলগুলো থেকে সব কাটা খুলে দিন। কি জট পাকিয়ে রাখছে, এগুলো খুলতে তো আমার সব চুল ছিঁড়ে যাবে। আচ্ছা, আমি সব করে দিচ্ছি, দেখি। বাসাবি হিয়ার শাড়ির সব সেফটি পিন খুলে দিয়ে হিয়ার মাথার জট থেকে এক এক করে আস্তে ধীরে সব কাটাগুলো খুলতে শুরু করে। সত্যি পার্লারে সাজারি এই এক ঝামেলা। চুলের জট লাগিয়ে এতে এত কাটা লাগিয়ে দেয় যে এগুলো দেখে মনে হয় না খুললে চুলের একদম 12-13 অবস্থা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার।
আমি সারা জীবন চেয়ে এসেছিলাম আমার উজানের যেন এইরকমই একটা সোনার টুকরো বউ হয়, যে আমার ছেলের মুখে সবসময় হাসি ফুটিয়ে রাখবে। ছেলেটা তো আমার ওই ঢাকা যাবার পর আমাদের সাথে এমনকি এক দূরত্ব তৈরি করলো যে এখানে যে ওর একটা পরিবার আছে সেটা যেন ওর মনেই হতো না। আচ্ছা মা, শুধু কি বাবার উপর উনি রাগ করে এভাবে নিজেকে আলাদা করে আপনাদের থেকে? আসলে ওনার দ্বিতীয় বিয়েটা রাজা কখনোই মেনে নিতে পারেনি। একটা সুখী পরিবার নিজের বাবার জন্য তছনছ হয়ে যাচ্ছিল, এটা ঠিক ওর হজম হয়ে উঠছিল না সে সময়। কিন্তু মা, বাবাকে দেখলে কিন্তু মনে হয় না ওনার আলাদা আরেকটা সংসার আছে। আমি এই দুদিনে ওনাকে যেটুকু দেখেছি বা চিনেছি, ওনাকে দেখলে কিন্তু কেউ বলবে না যে উনি। ওজানের বাবা এ বাড়িতে আসলে একদমই আমাদের সাথে মিশে যায়, আমাদেরকে কখনোই মনে আসতে দেয় না আমার একটা সতীন নামক সংসার আছে। মা, আপনার কষ্ট হয় না? আপনি কি করে এত সহজে ওনাকে ক্ষমা করে দিলেন? ভালোবাসা মা, ভালোবাসার কাছে আমরা সবসময় হাঁটতে বাধ্য। তখন অনেক কিছু আমাদের মন মতো না চাইলেও আমাদের মেনে নিতে হয়। যে না হোক, মানুষটা তো আমার সাথে আছে, ছেড়ে তো আর যায়নি। তবে সব কিছুর পেছনে একটা কারণ থাকে, তাই হয়তো আমিও এটাকে নিজের ভাগ্য হিসেবে মেনে নিয়েছি মা। কি কারণ মা, আমাকে বলা যাবে? কারণটার সাথে তো তুমি নিজেই তোমার অজান্তে জড়িয়ে আছো হিয়ামা, কিন্তু কারণটা যতটা গোপনে থাকবে ততই তোমাদের সবার জন্য ভালো হবে। মা চুপ হয়ে গেলেন যে? আমাকে বলুন না, কিসের জন্য আপনি এত বড় কষ্ট বুকে চাপা ধরে এতদিন ধরে এই সংসারটাকে আগলে ধরে রেখেছেন? বলুন না মা। বাসাবি হিয়ার মাথায় হাত বুলিয়ে কিছু বলতে যাবে, অমনি উজান তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে এসে হিয়ার পাশে ধম করে শুয়ে পড়ে। কি ব্যাপার? হ্যাঁ, কি এমন কথা হচ্ছিল শুনি যে আমাকে দেখে দুজনে চুপ হয়ে গেলে তোমরা? সব কথা সবার শুনতে নেই, এটা আমাদের মামের পার্সোনাল কথা, বুঝতে পেরেছেন? ও, অমনি পার্সোনাল হয়ে গেল তাই না? ভালো তো। কে আমি? এখন তো মার শুধু একজনকেই চোখে পড়ে, আমি তো যেন অদৃশ্য হয়ে আছি। দেখছো মা, তোমার ছেলে একদিনেই আমাদের দেখে হিংসে করছে কেমন। হিংসে করবো না আমি? হ্যাঁ, মাথাটা একটু টিপে দাও না, খুব ধরেছে। বালাই ষাট, তোকে বিয়ে দিছি কি এমনি এমনি? নিজের বউকে হুকুম কর। এখন থেকে তোকে দেখে রাখার দায়িত্ব যে আমার, না সোনা। শুনেছি বিয়ের পর নাকি মেয়েরা পর হয়ে যায়, এখন তো দেখছি তুমি আমায় পর করে দিচ্ছ। ভালো ভালো, খুব ভালো। এখন এসব ঢং বাদ দিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে যাচ্ছে। মা দাঁড়াও, মা এই গহনাগুলো তুমি তোমার কাছে রাখো। দেখো, এগুলো পরার অভ্যাস আমার নেই। এত ভারী সব জিনিস আমি জানি তুমি এখন বলবে অভ্যাস করে নিতে, কিন্তু আমার তো সময় লাগবে বলো। আর আমি তো এখন কোথাও বের হচ্ছি না যে এগুলো পরবো। কোথায় রাখবো না রাখবো একটা বোঝা হয়ে থাকবে মাথায়। তুমি প্লিজ। ঠিক আছে, বিয়ে বাড়ির ব্যাপারে আমি তোমায় জোর করব না, তবে আমি এগুলো আজ নিচ্ছি ঠিকই, কিন্তু যখন তুমি আর রাজা ঢাকা ফিরবে এগুলো তখন তোমার কাছেই থাকবে, মনে থাকে যেন। সামান্য যদি গহনা না সামলে রাখতে পারো তাহলে এই গোটা শাহরিয়ার পরিবারটাকে কি করে দেখে রাখবে শুনি? আমার পর যে বড় ছেলের বউ হিসেবে দায়িত্বটা তোমার কাঁধেই এসে চাপবে মা। তখনকারটা তখন দেখা যাবে। আপাতত এগুলো তুমি তোমার কাছে তোমার লকারে রাখো। ওনার আলমারি তো যে কোনো কেউ ডাকাতি করে নিতে পারবে, সব সময় খোলা থাকে। তার চেয়ে এগুলো বরং তোমার কাছেই যত্নে থাকুক। ঠিক আছে, কিন্তু তোমাকে রাফ ইউজ করার জন্য আরও যেগুলো বানিয়ে দিলাম ওসব কিন্তু কাল পরো, খালি গায়ে আবার বের হইও না। এখনও বাড়িতে তোমার ফুপিরা আছে। জি। বাসাবি বক্সটা নিয়ে হিয়ার মাথায় হাত বুলিয়ে নিজের ঘরে চলে যায়। হিয়া রুমের দরজা লাগিয়ে পেছন ঘুরতে উজান এসে গপ করে হিয়াকে ধরে নিয়ে দরজায় ঠেসে ধরে। কি করছেন আপনি? ছাড়ুন। গহনাগুলো এখনই খুলে মাকে দিতে হলো, কাল সকালে খুলে দিলে কি এমন ক্ষতি হতো শুনি? দেওয়া নিয়ে তো কথা, এখন দেওয়া যা কাল সকালে দেওয়াও তো একই কথা, তাই না? না, এক কথা না,
কোথায় ভাবলাম সিনেমার হিরোদের মতো নিজের বউয়ের গা থেকে এক এক করে সব গহনা খুলে তাকে আদর করব। আর তুমি কি করলে? আমার সব ইচ্ছাতে পানি ঢেলে দিলে গো। ইস, খুব শখ তাই না? শুনুন না, আপনি কোনো হিরো না, এটা কোনো সিনেমা। বাস্তবে ফিরে আসুন শাহরিয়ার সাহেব। হিয়া উজানকে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে তোয়ালাটা নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। only 10 minutes, বেশি দেরি করলে কিন্তু দরজা ভেঙে ঢুকে যাব আমি। জানতো, গিয়ে ঘুমান, সব সময় বাজে কথা। হিয়া ফ্রেশ হয়ে ভেতর থেকে উজানকে বলে ওর একটা কামিজ আর চুড়িদার লাগেজ থেকে বের করে দিতে, কিন্তু উজানটা যে এতটাই অসভ্য সে কি আর হিয়া জানতো। দিন না প্লিজ, এরকম করছেন কেন? গহনা খুলছো একা একা, মানলাম। আমাকে না বলে একা একা শাড়ি কেন খুলতে গেলে? তুমি জানো না বাসরে বউয়ের শাড়ি খুলে দেওয়া বড় এর ফরজ কাজ? এ তো দেখছি মহাজালা। আপনি এইসব ইললজিক্যাল কথা বাদ দিয়ে আমাকে দেবেন কি জামা বের করে? কখনোই না, এই জীবন থাকতে তো নয়। যাও গিয়ে ওরকমই জামা কাপড় ছাড়া বের হয়ে আসো। আপনি আমার সাথে সবসময় এরকম বাচ্চাদের মতো জেদ করেন কেন বলুন তো? শ্রাবণও বাচ্চা হয়ে আমার সাথে এত জেদ করে না। আমি কি এখন এই সারা রাত ওয়াশরুমে বসে থাকবো নাকি? ও উজান, দিন না। আমি আমি কথা দিচ্ছি, কাল যখন আমি শাড়ি পরবো তখন আপনি এসে আমার কুচিটা খুলে দিয়েন, ঠিক আছে? এখন তো আমাকে আমার জামাটা দিন। বাসর তো আজকে, কালকে শাড়ি খুলে আমি কি করব? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি শাড়িটা তো আর ভেজাওনি না, ওইটাও পরে আসো, যাও কুইক। পাগল আপনি? আমি এখন ফ্রেশ হয়ে আবার ওই ঘামে ভেজা শাড়িটা পরবো? কেন এরকম ছেলে মানুষই করছেন বলুন তো? দিয়ে দিন না একটা জামা বের করে, নেভার। প্লিজ। আদুরও শহরে ডেকে কোনো লাভ নেই হিয়া পিচ্ছি। ইচ্ছে হলে জামা কাপড় ছাড়া বের হয়ে আসো, না হলে শাড়িটা আবার পরে নিয়ে আসো, আর নয়তো সারা রাত ওয়াশরুমে থাকো, আমার কি। আপনি আসলেই খুব খারাপ। আমি আর কখনো আপনার সাথে কথা বলবো না। বলেই হিয়া ধাম করে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল। রাগে তো হিয়ার গা গটগট করছে। মনে হচ্ছে উজানের মাথায় যদি এখন সে একটা অ্যাটম বম ফাটিয়ে দিয়ে আসতো তাহলে ভালো হতো। একটা মানুষ কি করে এতটা জ্বালাতে পারে, অসহ্য একেবারে। হিয়া তাঁত মুখ খিচে আবার ওই ঘামে ভেজা পেটিকোট আর ব্লাউজটা পরে নেয়। ওয়াশরুমে তো শাড়ি পরা অসম্ভব, তাই সে তোয়ালাটা সামনে মেরে দিয়ে শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ভাগ্যিস উজানটা ব্যালকনিতে ছিল ওই সময়। এ শাড়িটা বিছানার কানিতে রেখে লাগেজতে করে একটা জামা বের করে যেই পেছন ঘুরতে যাবে অমনি উজান এসে হিয়াকে জড়িয়ে ধরে বিছানায় নিয়ে গিয়ে ফেলে। সরি। আপনি কোনো কথাই বলবেন না আমার সাথে। আপনার সাথে আরই আমার। কোথায় আমার রাগ করে মুখ ফুলিয়ে রাখার কথা? ম্যাডামকে দেখো উল্টে আমাকে রাগ দেখাচ্ছে। দেখলে দেখাচ্ছি, ছাড়ুন, আমি ঘুমাবো এখন। ঘুমাতে দিলে তো আপনাকে? তাই? তা না ঘুমিয়ে এই রাতে কি করবেন শুনি? চড়ুই ভাতি খেলবেন? তা কেন খেলতে যাবো? ওসব খেলতে গেলে আদরটা কে করবে শুনি? আপনি কি ভার্সিটিতেও আপনার স্টুডেন্টদের সাথে এরকম ফ্লার্ট করেন নাকি শুনি? সবসময় এত সাবলীলভাবে এত এত এসব কথা বলেন, অভ্যাস না থাকলে তো এতটা থাকার কথা না। আমাকে সন্দেহ করা হচ্ছে বুঝি? ওই একটু একটু। একটু না, একটু। কি করছেন দেখুন, ওসব করবেন না। আমি ঘুমাবো এখন। আমার সুরসুরি আছে কিন্তু। এতদিন নিজেকে সংযত রেখেছি বলে আজকেও যে রাখবো? এটা ভাবলেন কি করে আপনি? তাই তাহলে আগে বলুন, আর ঝগড়াঝাটি রাগারাগি করবেন না আপনি আমার সাথে। দেখুন মিসেস হিয়া শাহরিয়ার, আমি আপনার মতো কথায় কথায় এত প্রমিস করতে পারবো না। তার মানে আপনি আমার সাথে ঝগড়া করবেন, তাই তো? এসব রাগারাগি ঝগড়াঝাড়ি তো ভালোবাসা একাটা হতেই হয়। তাতে কি, পরে তো সব ঠিক হয়ে যায়। সব সময় না, আমি ঠিক করি। হ্যাঁ। কি বলতে চাইছেন কি আপনি? আমি বেকার, কিছু পারি না? উজানের এই প্রশ্নে হিয়া কোনো উত্তর না দিয়ে উজানকে এক ফালি লজ্জারাঙা হাসি উপহার দেয়। উজান হিয়ার গা থেকে তোয়ালাটা সরাতে যাবে অমনি হিয়া থামিয়ে দেয়। বলছি কি, লাইটটা যদি অফ করে দিয়ে আসতেন প্লিজ। বলে হিয়া লজ্জা চোখ বন্ধ করে ফেলে। উজান একটা অমায়িক হাসি দিয়ে লাইট অফ করতে থাকে। আজ লাইট অফ করছি শুধু তোমার লজ্জারাঙা মুখটা সহ্য করতে পারবো না বলে। কাল কিন্তু। ধ্যাত, অসভ্য একটা।
পরের দিন ঘুম থেকে উঠে হিয়া প্রথমে উঠে ফ্রেশ হয়ে রুমে আসে। উজান এখনও ঘুমোচ্ছে দেখে হিয়ার শাড়িটা নিয়ে রুমে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে পড়তে থাকে। একটা হলুদ শাড়ি হাতে নিয়ে সেটাই কুচি করতে ব্যস্ত হিয়া। যাক, ঘুমে আছে, এর মধ্যে টপাটপ শাড়িটা পরে নেই, না হলে আবার ওনার শুরু হয়ে যাবে। ইস, ঘুমে থাকলে কি মিষ্টি লাগে, একদম শ্রাবণের মতো, যেন কিচ্ছু বুঝে না। আর জেগে থাকলেই শুরু হয়ে যায় ওনার যত সব কাহিনী। হিয়া উজানকে দেখে নিয়ে আবার শাড়ি পরাতে মন দিয়ে সুন্দর মতো শাড়িটা পরে নিয়ে যে ভেজা চুলগুলো চিরুনি দিয়ে আশ্রাতে যাবে, অমনি উজান এসে হিয়ার শাড়ির ফাঁকে হাত ঢুকে হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। আপনি জেগেছিলেন? না, ঘুমিয়েছিলাম, কিন্তু তোমার এই চুলের পানিগুলো ঘুমাতে দিল কোথায় আমায়? মানে? শাড়ি পরেছিলে ঠিক ছিল, কিন্তু আমাকে সেটা দেখানোর জন্য কৌশলে আমার মুখে এইভাবে পানি ছেটানো দরকার ছিল কি খুব? আমি কোনো কৌশলে কিছু করিনি। হ্যাঁ, উঠছেন না? যান, এখন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন। 8টার পার হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? উজান হিয়াকে সামনে ঘুরিয়ে হিয়ার ভেজা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে। আবার কি? ইস, কতদিনের স্বপ্ন আমার, ঘুম থেকে উঠেই মিষ্টি বউটার মুখ দেখব। স্বপ্নটা যে আজ সত্যি হয়েছে, ভাবতেই পারছি না আমি। পারতেও হবে না, আর ছাড়ুন না, আমি যাই এবার প্লিজ। আর একটু থাকি না এইভাবে। না। উজান হিয়ার মাথার সাথে মাথা টুকে দিয়ে বলে, ঠিক আছে যাও। হিয়া হেসে দিয়ে দরজার সামনে এসে দরজা খুলে এক পা বাড়াতে যাবে, অমনি এক ভয়াবহ ঝড়ের আওয়াজ দেখে 1 সেকেন্ডে ধাম করে দরজা লাগিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। হোয়াট? বাহিরে বটি চুরি ইট যে হাতের কাছে পেয়েছে সব নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে ফ্রেন্ড গোষ্ঠী। চোখে সবার রাগের আগুন জ্বলছে। ঠান্ডার এই রাতে উজান কিনা ওদের বোকা বানিয়ে ওভাবে ছাদে আটকে রাখলো। এই মুহূর্তে এর একটা হিস্তনস্ত করতে হবে, অ্যাট এনি কস্ট। সবার সামনে দরজায় হেলান দিয়ে 2 হাতে বুকের কাছে গুজে নিয়ে একটা ডন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে উজান। উজানের মাঝে ডন্ট কেয়ার ভাব থাকলেও হিয়ার চোখে মুখে ভয় নামক বস্তুটার দেখা মিলছে স্পষ্ট। হিয়া উজানকে এতগুলো বাঘের সামনে দাঁড় করিয়ে তার পেছনে গুণসিটি হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। ভয়ে কিসে ধরে আছে উজানের পিঠের শার্ট। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখ কি দেখছিস? এক কোপা দিয়ে ওর মাথাটা ঘর থেকে আলাদা করে দিলেই তো হচ্ছে। তা তো দেবই আপু, তার আগে ভাইয়ার সাথে হাতে হাত যে মিলিয়েছিল, তাকে বুঝি এত সহজে ছেড়ে দেব? এই, তুই এরকম চোরের মতো লুকিয়ে আছিস কেন? সামনে আসতে কলিজা কাঁপছে নাকি খুব তোর? আমরা সবাই রাগে ফেটে যাচ্ছি, আর একে দেখো কীরকম বেকেলের মতো হেসে যাচ্ছে। আমি তো এটাই বুঝতে পারছি না, তোরা এত সব কথা বাদ দিয়ে 2টো কিল বসিয়ে দিচ্ছিস না কেন? সাব্বির এসে উজানকে একটা কিল বসাতে যাবে, অমনি উজান এক হাত বাড়িয়ে সাব্বিরকে থামিয়ে দেয়। 1 মিনিট। হোয়াট? তোর অ্যাকাউন্টে 5 আর সাব্বিরের অ্যাকাউন্টে 5 দিচ্ছি। আই হোপ এবার আর কারো কোনো অসুবিধা নেই। হারামি, তুই ঘুষ দিচ্ছিস আমাদের? লাগবে না তোর টাকা। সারারাত ছাদে হিড়হিড় করে কেঁপে এখন তোর এই মুখের হাসি দেখেই গাটা রিরি করছে, কাঁপছে আমাদের। আর তুই আমাদের টাকার লোভ দেখাচ্ছিস? তো তোরা কি ভেবেছিলি তোরা সবগুলো উজান শাহরিয়ারের বাসর ভেস্তে দিবি? এত সোজা? শোন, আমার থেকে 1 কদম কখনো তোরা চলতে পারিসনি, ঠিক আছে? সো টাকাটা ভালোই ভালোই নে, নাহলে আখেরে লসটা তোদেরই হবে। আপু বলছে যখন নিয়েই নাও না। এমনিতেও আজ বড় আব্বু আর বাবা সকাল সকাল উঠে গেছে। বড় আব্বু আবার এসব খুব একটা পছন্দ করে না। পরে দেখবা আম তো পাবোই না, আমের আটিও চোখে দেখবো না। আচ্ছা শোন তাহলে, শ্রাবণ তো আমাদের এখনো পিন কত সেটা বলেনি, ওটা না হয় শুনে নিতে পারবো। আর তখন কুত্তাটার মানিব্যাগে ছিল 7, এখন 5 নিলে 12। এই শোন, 5-এ হবে না, মেয়েদের আরও অনেক কিছু কিনতে হয়, তুই 8 দে। কখনোই না, নেভার। আমার টাকা গাছে ধরেনি যে আমি বললেই আমি টাকা দিয়ে দেবো। এটা যে দিচ্ছি এটা তোদের ভাগ্য। তোমার টাকা যে গাছে ধরে না তা তো আমরা তোমাদের কাবিননামাই দেখে বুঝতে পারছি ভাইয়া। তোদের 3 দিলে আমার এই মাসের বেতন পুরোই শেষ হয়ে যাবে, একটু বুঝ রে। কিছু বললি? শুনতে পারিনি। আমি ঢাকায় গিয়ে আমার নতুন সংসারটা চালাবো কি করে? আর একটু বুঝ না সন্ধি।
আর একটু জোরে বল, শুনতে পাইনি এখনো। তুই একটা ছেঁচড়া মেয়ে, আঠার মতো একটা জিনিসের সাথে চিপকে থাকিস। বেয়াদব। কোন অ্যাকাউন্টে টাকা দেবো সেটা বল, নগদ না কার্ডে? নগদে দে, কার্ড আনিনি। আর চার্জটাও দিয়ে দিবে, 3060 টাকা। 3000-এ তো 33 টাকা হয় আপু, আপনি না অ্যাপ দিয়ে তুলেন? ও হো রে, ইস ভাইয়া বউ পাইছে একটা তোমার। 27 টাকা বাঁচানোর জন্য তোমার বউ কি মিষ্টি আবদার। উজান হালকা হাসি টেনে ফোন বের করে সন্ধির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে থাকে। তুষার বিয়ের পর প্রতি রাতে নেশা করে এসে তোকে পিটাবে, আমি অভিশাপ দিলাম। তুষার, না না সন্দীপ পাখি, আমি কখনো এরকম করতে পারি বলো তুমি? বাদ দাও তোর কথা, ওর তো সবসময় বাজে গল্প। মনে থাকে যেন। হুম, যথাযথ ম্যাডাম। টাকা নেওয়া হয়েছে না তোদের, ভাগ এখন ফার্স্ট। থাকবে কে আর তোর এখানে? তা কালকে রাতে কি কি করলি বলবি না আমাদের একটু? যাবি কি না রাখবো মাকে? মা, ও মা দেখো। যাচ্ছি, আন্টিকে ডাকার কি আছে? মেয়েদের গ্যাং চলে যেতেই ছেলেরা এবার সামনে দাঁড়িয়ে যায়। হোয়াট? আমরা কি ছেলেরা পাস নিয়েই অফ হয়ে যাব? এটা কোনো কথা? যা দিছি নে, নয়তো গিয়ে মুড়ি খা। আমাকে ছিনতাই করলেও আর 1 পয়সাও তোরা আমার থেকে বের করতে পারবি না। ভাগ গিয়ে যা। যাচ্ছি, তবে পাওয়াটা সবটা মনে রাখিস। সবাই প্রস্থান নিতেই উজান চোখ বাঁকিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। হাত দুটো ঝুলিয়ে দেয় হিয়ার কাঁধে। হিয়া ওর হাত দুটো উজানের বুকের উপর নিয়ে এসে রাখে। এই যে ম্যাডাম, আপনার নিজের করতে গিয়ে যে আমার পকেট সব ফুটো হয়ে গেল, তার কি হবে এখন? বুঝলাম। তা এখন কি দিয়ে এই মাসটা চালানো হবে শুনি? মাসের আরও 10 দিনের মতো যে বাকি আছে, সে খেয়াল আছে? কেন, আপনি তো আছেন। সেদিন জানি গুনগুনের মা বাকি বেতনটা কত নগদে পাঠিয়ে দিল। আচ্ছা, তাহলে সাহেবের এখন আমার টাকার উপর নজর পড়েছে দেখছি। ঠিক আছে, তাই সই। সংসারটা যখন দুজনেই সেটাকে সাজাবো না হয়। তবে হ্যাঁ, আপনাকে আমায় কথা দিতে হবে, এরপর থেকে সব কিছু মেপে ঝুঁকে খরচ করবেন আপনি, তবেই আমি আপনার সংসার গুছিয়ে রাখবো, নয়তো। আচ্ছা ম্যাডাম, দরকার পড়লে আমার স্যালারির সব টাকা আমি আপনার হাতে তুলে দেবো। আপনার যেভাবে যা খরচ করার ইচ্ছা আপনি করবেন। খুশি? পুরো স্যালারি আমার হাতে তুলে দিলে শ্রাবণকে চুপি চুপি চকলেট কিনে দেবে তাকে শুনি? কেন, আপনার থেকে চুপি চাপি কিছু টাকা না হয় ডাকাতি করে নেব? তাই না? ফাজিল একটা। ছাড়ুন এবার, আমার সত্যি দেরি হচ্ছে। এটাই তো সমস্যা। পিচ্ছি ম্যাডাম, আপনাকে ছাড়তেই মনটা চায় না। যা অসভ্য লোক একটা। সকাল 11টার একটু পর নাস্তা শেষে নিজের রুমে এসে একটা বই নিয়ে বসে পড়েছিল সমরেশ। এ বাড়িতে এসে একান্তে একটু বই পড়া ছিল তার চিরচেনা অভ্যাস। কোনো ঝামেলা নেই, কারো কোনো কথা শোনানি নেই। এ বাড়িতে আছে তার অন্যরকম শান্তি। বই পড়তে পড়তে শরীরটা বালিশে কখন যে এলিয়ে দিয়ে চোখটা হালকা বুজে দিয়েছিল সে খেয়ালই করেনি। কপালে হাত রেখে বইটা বুকের কাছে নিয়ে ভাবনার জগতে হারিয়ে যেতেই আমাদের শ্রাবণ সোনা গুটি গুটি পায়ে সবার চোখ ফাঁকে দিয়ে তার দাদু ভাইয়ের কাছে এসে দাঁড়ালো। আলতো করে হাত বাড়িয়ে ডাকতে শুরু করলো সমরেশকে। দাদু ভাই, এই দাদু ভাই, এই উঠো না, এই। শ্রাবণের কণ্ঠ সেই মিষ্টি দাদু ভাই ডাক শুনে সমরেশ তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে কপাল থেকে হাত নামালো। চোখ মেলে তাকালো শ্রাবণের দিকে। কি চাই এখানে তোমার? এই যে নাও, এটা মিষ্টি, তুমি এটা গপ করে খেয়ে ফেলো তো। মিষ্টি কেন? কে দিতে বললো তোমাকে এসব? কেউ বলেনি তো। তখন দাদিমণি তোমাকে যে মিষ্টি দিল না, তোমার সাথে রাগ করলো মিষ্টি খাওয়া নিয়ে। তাতে কি হয়েছে? আমি তো বুঝছি দাদিমণি তোমাকে মিষ্টি দেয়নি দেখে তোমার মন খারাপ হয়েছে, তাই জন্য তো আমি তোমার জন্য মিষ্টি আনলাম। নাও নাও, এখন এটা গপ করে খেয়ে ফেলো। শ্রাবণের এই কাজে সমরেশ বিছানা থেকে উঠে বসে। শ্রাবণের এই মিষ্টি হাসি, মুখের আদো আদো বলি দিয়ে বলা দাদু ভাইয়ের ডাক না চাইতেও একটা মানুষের পাথর মনকেও গলিয়ে দিতে সক্ষম। বুবু যখন আমাকে চকলেট খেতে দেয় না তখন আমারও খুব মন খারাপ হয়। তখন ভালো ভাই কি করে জানো? আমার স্কুলের ব্যাগে এত এত চকলেট কিনে দিয়ে লুকিয়ে রাখে। বুবু যখন টিউশনে বা ভার্সিটি যায় বা এসে যখন গোসল করতে যায় তখন আমি চুপ করে গপ গপ করে সব চকলেট খেয়ে ফেলি।
কি মজা চকলেট। শ্রাবণের কথা সমরেশ হেসে দেয়। বুবু তোমাকে চকলেট খেতে দেয় না কেন? সমরেশের প্রশ্নে শ্রাবণ 32 পাটি দাঁত বের করে হি হি করতে থাকে। এই যে আমার দাঁত দেখো, এটা দেখছো, 2টা দাঁত পোকা খাইছে, দেখছো? হুম। ওই জন্য বুবু চকলেট খেতে দেয় না। চকলেট খেলে নাকি দাঁতে আরো পোকা হয়ে যাবে। তাহলে খাও কেন? সব দাঁত পোকা খেয়ে নিলে কি হবে জানো না? আরে বোকা, ভালো ভাইয়া কি বলে জানো না? কি বলো? বলে যে এগুলো তো আমার দুধ দাঁত, আমি যখন বড় হব তখন এগুলো সব দাঁত তো আমার এমনিতেও পড়ে যাবে, তাহলে আর পোকাকে খেতে দিলে সমস্যা কি? তারপর যখন ওগুলো পড়ে যাবে আমি ওগুলো সব ইঁদুরের গর্তে নিয়ে গিয়ে কি বলবো জানো? কি? ইঁদুর ভাই, আমার দাঁত তুমি নাও, আর তোমার শক্ত শক্ত সাদা দাঁত আমাকে দাও। ইঁদুর ভাই। শ্রাবণের এই কথাগুলো শুনে সমরেশ একদম গলা ছেড়ে হাসতে শুরু করে, এমন হাসি যে পাশের ঘর থেকে শোনা যাচ্ছে স্পষ্ট। কি ব্যাপার মা, বাবা আজ এত হাসছে যে? দাদু ভাইকে যে পেয়েছে উনি, তাই তো ওনার হাসির মেলা লাগছে আজ। আমার না হয় খুব ভয় হচ্ছে মা। আপনাকে বললাম ওকে বাবার ঘরে থেকে নিয়ে আসি, আপনি কেন আমাকে নিষেধ করলেন? ভাবি, তুমি না শুধু শুধু ভয় পাচ্ছ। আমার বাবা কিন্তু বাঘও না, ভাল্লুকও না, সে শ্রাবণ বিচ্ছুটাকে খেয়ে ফেলবে। এ মা, না না, আমি তা বলিনি। বাবাজি গম্ভীর, আমার শুধু ভয় হয় শ্রাবণ না ওনার সাথে দুষ্টুমি করতে করতে। তুমি না অহেতুক ভয়ে থাকো মা, দেখেছো না ওরা কি রকম হাসছে, কিচ্ছু হবে না। হুম। এই তুমি এরকম করে হাসছো কেন? কেউ এসে যাবে তো। যদি কখনো তোমার বুবু এসে দেখে তখন কি হবে? দেখছিল তো একদিন, কি হয়েছিল জানো? আমি চকলেট খাচ্ছিলাম আর পেছন থেকে এসে আমাকে গপ করে ধরে নিয়েছিল। আমি কি ভয় পাইছিলাম? তারপর? তারপর তো ওই আমার থেকে সব চকলেট নিয়ে নিল আর ভালো ভাইয়াকে ফোন দিয়ে এতগুলা বকা দিল। কি বলবো তোমাকে, কি যে রাগ করছিল ওই দিন বুবু। তারপর থেকে তুমি আর চকলেট খাও না? খাই তো, শুনো শুনো। শ্রাবণ সমরেশকে হাত দিয়ে ডেকে ওর কাছে আসতে বলে। সমরেশ একটু ঝুঁকে বসলো। শ্রাবণ সমরেশের কানে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। সমরেশ আবার মিটিমিটি হাসি দিয়ে ফেলে। কাউকে বলবে না কিন্তু, ভালো ভাইয়া আমাকে তারপরও চুপ চুপ করে চকলেট কিনে দেয়। আমাকে বাহিরে নিয়ে গেলে আমাকে কিনে দেয়, আমি বাড়িতে ঢোকার আগে সব খেয়ে ফেলি। বুবু তো কিচ্ছু জানে না। তুমি কিন্তু বুবুকে বলবা না, হ্যাঁ? আচ্ছা, বলবো না। নাও এখন গপ করে খেয়ে ফেলো এটা, ফাস্ট। সমরেশ শ্রাবণের থেকে মিষ্টি দুটো নিয়ে টপাটপ খেয়ে ফেলে। শ্রাবণ পানির গ্লাস এগিয়ে দিলে সমরেশ পানি খেয়ে নিয়ে শ্রাবণকে কোলে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে যায়। আর শুরু হয় দাদু নাতির মজার সব গল্প। দুদিন পর আজ সন্ধ্যেরা সবাই প্রস্তুতি নিচ্ছে ফেরার জন্য। ওদিকে আবার বাসাটি থেকে উজানের কাছে ফোন আসছে বারবার। উজান তো কোনো দরখাস্ত জমা না করে এতদিন ছুটি নিয়ে ফেললো। ভাগ্যিস মকবুল স্যার ওদিকে সবটা সামলে নিয়েছিল, নইলে সবাই জয়েন করা কোনো টিচার এত ব্রেক নেয় শুনি। প্লেনের টিকিট পাওয়া যায়নি, তাই সবাই বড় একটা হাইজ ভাড়া করে নিয়েছে। হাইজে সন্ধি, ঝিনু, খিয়া সহ তুষার, সাব্বির, রূপম সহ উজান আর শ্রাবণের যাওয়ার কথা আছে। কথা মতো সবাই প্রস্তুতি নিচ্ছিল যাবার, কিন্তু সবার প্রস্তুতির মাঝে এবার বাড়ি না ফেরার জেদে কান্না শুরু করে দেয় আমাদের ছোট্ট শ্রাবণ। বাড়িতে গেলে যে আবার কখন সেই বন্দি একলা একলা জীবন। এখানে যে সমরেশের সাথে তার ভাবসাবটা মহাসাগরের চাইতেও গভীরে গিয়ে ঠেকেছে, সে কি আর হিয়া জানে। এদিকে শ্রাবণের জেদ দেখে হিয়া পুরোই থা। যেই ছেলে আগে হিয়ার এক কথাতে সব করতে রাজি ছিল, সে কিনা এখন হিয়া আর তার ভালো ভাইয়াকে রেখে এখানে থাকার বায়না করছে, তা আবার সমরেশের কোলে চেপে। হিয়া তো ভয় পুরো জমে যাচ্ছে। এই বুঝে উজানের বাবা না থাকে আর শ্রাবণ এবার ইচ্ছে মতো বকা দিয়ে দেয়। কি একটা ঝামেলা। তোমাদের ব্যস্ততা থাকলে তোমরা না হয় চলে যাও, শ্রাবণ না হয় কিছুদিন এখানে থাক। তোমাদের আসতে হবে না, আমি নিজে গিয়ে না ওকে দিয়ে আসব এখন। সমরেশের এই কথা উপস্থিত হতবাক সবাই, বিশেষ করে হিয়া, যেই লোক প্রথম দিনে শ্রাবণের প্রশ্নের উত্তরই দিতে চাইছিল না, আজ উনি নিজের মুখে কি করে। তুমি চাইছো যে শ্রাবণ কিছুদিন এখানে থাক? এতে এরকম অবাক হয়ে বলার কি আছে? আর শ্রাবণ তো নিজেই বলছে যে ও যেতে চাইছে না, তাহলে তোমরা কেন খামোখা বাচ্চাটাকে জোর করছো?
হ্যাঁ, তা ঠিক আছে। শ্রাবণ থাকলে আমার চাইতে খুশি আর কে হবে রাজা? বলো। শ্রাবণ না হয় থাক কিছুদিন, তুই আর হিয়া বরং আজ ওকে রেখে যা। আমি কি বলি এখানে হিয়া যদি... হিয়ামা, তোমার কোনো সমস্যা নেই তো? না মা, কিন্তু মা, শ্রাবণ এখন বলছে যে ও থাকতে চাইছে, কিন্তু রাত হলে দেখবেন আমাকে দেখতে না পেয়ে একদম কান্নাকাটি শুরু করে দেবে। কোনো কান্নাকাটি করবে না। এই 2 দিন কি ও রাতে আমার কাছে থাকেনি কোথাও? একবারে তো আর তোমার কাছে যাবার জন্য কান্নাকাটি করছিল না। আমি তো তখন ছিলাম মা বাড়িতে, এখন যদি না থাকি দেখবেন তখনই ওর একটা না একটা ঝামেলা শুরু হয়ে যাবে, আপনাদের জ্বালিয়ে শেষ করে দেবে। তার চেয়ে বরং এবার ও আমাদের সাথে যাক, পরের বার ওনার ছুটিতে না হয় আমরা বেশি দিন এসে থেকে যাব। হিয়ার মুখে আবার না শুনে শ্রাবণ আবারও চিৎকার করে কেঁদে ওঠে। আমি যাব না, যাব না, যাব না। আমি এখানে থাকবো। দাদু ভাই আমাকে বলেছে আমরা কালকে সেদিনের মতো আবার চিড়িয়াখানা ঘুরতে যাব। হাতি দেখবো, বাঘ দেখবো। দাদু ভাই, আমি যাব না। কেন জেদ করছো শ্রাবণ? তুমি না কত বড় হয়েছো বলো? এমন কেউ করে? দাদু ভাইয়ের তো আরো অনেক কাজ আছে বলো। উনি কি করে তোমাকে আবার হাতি ঘোড়া বাঘ দেখতে নিয়ে যাবে? না না না, দাদু ভাই আমাকে বলেছে তার কোনো কাজ নেই। তুই যা না বাড়ি, আমি এখানে থাকবো। হিয়া এবার হালকা রেগে উজানের কাছে নালিশ করে। তার মতে শ্রাবণের এই জেদের একমাত্র কারণ উজান। শ্রাবণ কিরকম অবাধ্য হয়েছে আমার, দেখছেন আপনি? এখন আমাকে একটুও ভয় পায় না। ও যখন থাকতে চাইছে তাহলে থাক না হয় কিছুদিন, 2 দিন পর না হয় আমি এসে নিয়ে যাব। আপনি বুঝতে পারছেন না, ওকে খাওয়াতে হয়, গোসল করিয়ে দিতে হয়, রাতে আবার ঘুম পাড়িয়ে দিতে হয়। মা পারবে এত বলেন তো আপনি? কি বলে রে এই মেয়ে? নিজ হাতে 4 ছেলে মেয়েকে মানুষ করেছি, আর তোর বউ আমাকে এসব কি বলছে? এ মা, না না মা, আমি সেভাবে বলিনি, আসলে আমি... থাক, আর কোনো কথা না। তোমরা যাও, গিয়ে 2 দিন একান্তে একটু সময় কাটাও। শ্রাবণ থাক আমাদের কাছে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, ওর কোনো অযত্ন হবে না। সবার জোরাজোরিতে হিয়া এক পর্যায়ে শ্রাবণকে রেখে যেতে রাজি হয়, কিন্তু হিয়ার মায়ের মন কোথাও না কোথাও গিয়ে শ্রাবণের জন্য হালকা চিন্তিতও থাকে বটে। এদিকে শ্রাবণ তো থাকতে পেয়ে মহা খুশি। এ বাড়িতে আসার পর থেকে যবে থেকে সমাসের সাথে বাচ্চাটার ভাব জমে গেছে, তখন থেকে যেন ওর আর কাউকেই লাগে না, না হিয়া না ওর ভালো ভাইয়া। গাড়ির পেছনের দিকে জানালার সাইডে বসে আছে হিয়া। হিয়াকে জড়িয়ে উজান, উজানের পাশে রূপম, সামনে বাকি সবাই। হিয়ার একরকম গাড়ি করে বেরোনোর অভ্যাস কোনোদিনই ছিল না, তাই হঠাৎ এতদিন পর গাড়িতে হিয়ার কেমন অস্বস্তি আর বমি বমি পাচ্ছে। উজান হিয়ার অস্বস্তি বুঝতে পেরে সাইডের জানালা হালকা খুলে দিয়েছে। বাতাস আসছে অনেক, বাতাসটা গায়ে মাখতে ভালোই লাগছে হিয়ার। উজান বুকের এক পাশে হিয়াকে ধরে সিটে হেলান দিয়ে আছে। মাঝে মধ্যে হিয়ার চুলে বিলি কেটে দিচ্ছে, গাড়িতে হালকা মিউজিক বাজছে, কিন্তু এই মুহূর্তে সবাই নিজেদের মধ্যে গল্প করা নিয়ে ব্যস্ত। গান শোনার দিকে কারো তেমন কোনো মনোযোগ নেই খুব একটা। শ্রাবণের জন্য চিন্তা হচ্ছে? চিন্তা সবার জন্যই হচ্ছে উজান। মাঝে মাঝে ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পারলে শ্রাবণ অনেক কান্নাকাটি করে। সেবার সন্ধ্যা আপুদের বাড়িতে মনে আছে কি করলো? ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেরে কিরকম কান্না শুরু করেছিল। বাড়িতেও যদি ওরকম কিচ্ছু করে তখন? কিচ্ছু করবো না রে বাবা, মা আছেন ওর সাথে। ইদানিং শ্রাবণ আমার খুব অবাধ্য হয়ে যাচ্ছে। আগে যা বলতাম তাই শুনতো, আজকে দেখলেন কিরকম জেদ করলো। ওর আগের জীবন আর এখনকার জীবনে অনেকটা তফাৎ আছে হিয়া। আগে ওর জীবনে শুধু তুমি আর সব কিছু ছিলে, আর এখন এখন কিন্তু শ্রাবণের জীবনে তুমি একা না। ও চারপাশে অনেক মানুষ আছে যারা ওকে মন থেকে ভালোবাসা দিতে চায়। তুমি কি চাও শ্রাবণ সেই সব ভালোবাসাগুলো থেকে বঞ্চিত হোক? না। তাহলে দেখি এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো আমার বুকে। উজান হিয়াকে নিজের বুকে টেনে আনতে উজানের শার্টের বোতাম গিয়ে হিয়ার গালে লাগতেই হিয়া হালকা চিৎকার করে ওঠে। লাগলো তো। গাড়িতে তো অন্তত মেয়েটাকে রেহাই দে দোস্ত। একটা থাপ্পড় মারবো বেয়াদ্দপ, সব সময় মুখে এসব বাজে কথা।
ভাইয়া, আমরা কিছু বললেই তো বাজে হয়ে যায়, তাই না? আর তুমি যে গাড়িতে ওই উঠছি থেকে ওই পেতনিটাকে জড়িয়ে ধরে আছো তার বেলা। কেন হিংসে হচ্ছে বুঝি তোর খুব? তা সাব্বির ভাইয়াকে বল না ড্রাইভিং না করে তোকেও এসে এভাবে জড়িয়ে ধরে রাখুক। হিয়ার কথা শুনে ঝিনুক খেপে গিয়ে সিট থেকে উঠে বসে হিয়ার চুল ধরে ইচ্ছে মতো টান মারে। বেয়াদ্দম মেয়ে একটা, অলওয়েজ আমার পেছনে লেগে থাকে। আরে কুল মেরে ইয়ার, সবার ভাগ্যে কি সব জোটে নাকি? আমারটাকেই দেখো, কোথায় আমাকে জড়িয়ে ধরে থাকবে, তা না করে উল্টে নাক ডেকে ঘুমোচ্ছে। তুষারের বড় হরমোনের অভাবে আছে সন্দীপ। আমরা তো মাঝে মাঝে ডাউট হয়ে যাই তোর বাচ্চা কাচ্চার থেকে আমরা কখনো মামু ডাক শুনতে পাবো না। কুত্তা, তুই কি বললি? আরে তুষার না হয় হরমোনলেস, কিন্তু আমাদের সন্ধি তো পুরো হরমোনে গো ডাউন রূপম, সো নো টেনশন। তোরা একটু থামবি? হিয়া না হয় বিবাহিত, ঝিনুকের সামনে কী সব কথা বলছিস তোরা এগুলো? উজান, তুই তো অন্তত একটু ম্যাচিউর ছিলি। বেটা তুই ঘুমাসনি? আরে আমার শালি সাহেবের সামনে এসব কিছু ব্যাপার না। আবার শালি সাহেব তো আমার ছোট বউ, তাই না? আচ্ছা তোর একটু থাম তো রূপম। হ্যাঁ বল। তুই তখন কোথায় যাবার কথা বললি, বুঝলাম না ঠিক। আরে বাড়িতে যাব তাই আর কি। বাড়িতে যাবি বুঝলাম, কিন্তু সিটটা ছিঁড়ে দিবি এরকম কি যেন শুনলাম। ওমা, বাড়িতে যাব, তা এখানে সিট রেখে কি করব? মনে হয়ে গেলে আর ঢাকা আসবি না। প্রয়োজন হলে নিশ্চয়ই আসবো, কেন আসবো না? তুই কি বলতে চাইছিস একটু সোজাসুজি বলবি রূপম? প্রয়োজন হলে মানে? আরে ভাই দেখ, পড়াশোনা শেষ করে এখন কি এই বেকার হয়ে এই ঢাকা শহরে পড়ে থাকবো? নিশ্চয়ই না। তুই তো টিচারে জয়েন করলি, তুষারের রেজাল্টও মোটামুটি ভালো, ওরও একটা কোনো না কোনো চাকরি হয়ে যাবে। আর থাকলাম আমি আর সাব্বির বাপের যা আছে, ওর চাকরি না করলেও চলবে, কিন্তু আমার যা রেজাল্ট, না হবে চাকরি না হবে অন্য কিছু। এর চেয়ে বাড়ি ফিরে বাবার ব্যবসাটা ধরবো, এটাই বেটার হবে। পড়াশোনা করছিস তো চাকরি করার জন্য, নিশ্চয়ই সেটা বাবার ব্যবসা দেখার জন্য না। তুই এসব বুঝবি না সন্ধি, সবার লাইফ এক হয় না। তুষার, তুমি ওকে কিছু বলছো না কেন? আমি আর কি বলবো, সেদিন জবের ভাইবা দিতে গেলাম, বললো একটা সিট খালি আছে, যদি জবটা কনফার্মও হয় যেতে হবে সেই সাতক্ষীরার অফিসে। আর এটাকে না বললে সরকারি চাকরিটা আর পাবো না, আর তোমার বাবাও সরকারি চাকরি ছাড়া তোমাকে আমার সাথে বিয়ে দেবে না। দ্যাটস গ্রেট। রূপম চলে যাক, তুই চলে যা তোর সাথে, বিয়ের পর সন্ধি চলে যাক, আমি আর রুজানি বা বাদ থাকে কিসের জন্য? আমরাও আলাদা হয়ে যাই। তোদেরকে ছাড়া আমি থাকতে পারবো না রে। ওজান তুই কিছু বল না। তুই কাঁদছিস কেন? একদিন তো আমাদের আলাদা হতেই হতো, এটাই বাস্তব সন্ধি। তুই অন্তত বাস্তবতা শেখাতে আসিস না রূপম, এত বড় একটা ডিসিশন তুই কি করে একা একা নিয়ে নিলি? আরে আমি তোদেরকে। এই দুয়াক কথায় সবার কান্নাকাটি শুরু হওয়াতে উজান আবার চিৎকার করে ওঠে। উজানের গলা ভাঙা চিৎকার শুনে হিয়া অব্দি ভয়ে কেঁপে ওঠে। কেউ কোথাও যাবে না, থাকতে হলে সবাই একসাথে থাকবো, আর যদি সেটা না হয় তাহলে আমাদের সবার রাস্তা ওই দিনে আলাদা আলাদা হয়ে যাবে, এ আমি বলে রাখলাম। উজানের প্রতি উত্তরে রূপম কিছু বলতে গিয়েও থেমে যায়। সন্ধি সিটে মাথা দিয়ে চোখ বুজে দিয়ে অজরে পানি ফেলতে থাকে। সবাই চুপ হয়ে যায়। হাসি মজা করা পরিবেশটাতে নিমিশেই কেমন একটা নির্জনতা চেয়ে আসে। রাতের গভীরতার সাথে সবাই নিশ্চুপ থাকাটা মনের কষ্টটাকে আরও বাড়িয়ে তোলে। আচ্ছা, বড় হয়ে গেলে কি কর্মব্যস্ততার চাপে বন্ধুত্বের সম্পর্কগুলো এভাবে কোনো এক কালো গহ্বরে হারিয়ে যেতে থাকে? একটা সময় যাদের কাছ থেকে পাওয়া গালিগুলো অমৃত শুনতে লাগতো, সেটা শোনার জন্য কেন বছরের পর বছর অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়? হয়তো আমরা সবাই কোনো এক আয়োজনে এক হয়ে ধরা দিব, কিন্তু সেটাও তো হবে শুধু ক্ষণিকের মিলন। তারপর কি? আবার সবাই যার যার পথে পা বাড়াবো। গাড়ি থেকে ঢাকা পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। টানা 8 ঘন্টা জার্নি করে সবাই এখন ক্লান্ত, বিধ্বস্ত অবস্থা। কারো যেন কথা বলার শক্তিটুকু শরীরে নেই। সাব্বির সবাইকে যার যার বাসায় ড্রপ করে দিয়ে হায়েস্টটা মালিকের কাছে স্থানান্তর করে নিজে একটা ক্যাব বুক করে তার বাড়ি ফিরে আসে। এদিকে এতদিন বাদে বাড়িতে এসে হিয়ার মাথা পুরো নষ্ট। সেবার তো যাওয়ার সময় পুরো গ্যাং মিলে বাড়িতে যে আসফান সৃষ্টি করে রেখে গিয়েছিল, তার ফলস্বরূপ বাড়ি এখন পুরোই উল্টো পাল্টে আছে। তার শরীর তো ক্লান্ত,
তারপরে এইসব ময়লা আর আবর্জনার স্তূপ দেখে হিয়া পুরো নাজেহাল আর অস্থির। কোনো মতে হাত মুখ ধুয়ে এসে উজান হিয়াকে নিয়ে দুম করে নোংরা বিছানাটায় শুয়ে পড়ে। উদ্দেশ্য এখন সে টানা এক ঘুম দেবে। আপনি কি করছেন? আমার অনেক কাজ আছে উজান। বাড়ি ঘরের অবস্থা দেখেছেন একবার? আমি এখন ঘুমাবো, তাই ডোন্ট ডিস্টার্ব। আরে আপনার ঘুম পাচ্ছে, আপনি ঘুমন, আমাকে কেন টানছেন? উজান সত্যি আমার অনেক কাজ আছে, একটু বুঝুন। আমার সত্যি অনেক ঘুম পাচ্ছে, তুমি এটা বোঝো। আর তুমি ছাড়া এখন আমার ঘুম হবে না, এটা তো অন্তত জানো। হ্যাঁ, কিন্তু আমাকে হাত মুখটা তো অন্তত ধুয়ে আসতে দিন। গাড়িতে কত ধুলাবালি ছিল, আমার গা গুলাচ্ছে উজান, ছাড়ুন না। 5 মিনিট, আমি ঘুমিয়ে গেলে তুমি উঠে যেও, কেমন? প্লিজ। 5 মিনিটের মধ্যে যদি না ঘুমিয়েছেন না, দেখুন তারপরে।